অনিলারা নতুন বাসায় উঠেছে আজ 1 সপ্তাহ হলো। এই বাসাটা শহর ছেড়ে অনেকটা ভেতরের দিকে, খুব বেশি লোকজনের আনাগোনা নেই এদিকটায়। অনিলার মায়ের অফিসটা বাসা থেকে 20 মিনিটের পথ, তাই এদিকে বাসাটা নেয়া। এখানে অনিলাদের পরিবার বলতে শুধু অনিলা আর ওর মা লাবণী ইসলাম। ওর বাবা দেশের বাহিরে থাকেন, 2 বছর পর পর দেশে এসে ঘুরে যান। HSC এক্সামের পর এখন অবসর অনিলার হাতে। রেজাল্ট আসতেও অনেক দেরি। অনিলার একা একা বাসায় ভালো লাগে না। আগের বাসার কাছাকাছি ছিল ওর সব বান্ধবীদের বাসা, এখন দূর হওয়াতে ওদেরও এদিকে আসা হয় না, আর অনিলারও বের হওয়া হয় না। সারাদিন গল্পের বই পড়েই সময় কাটে ওর। 2 দিন ধরে অবশ্য নিচে নেমে কেয়ারটেকার চাচার সাথে বেশ ভালোই গল্প হচ্ছে অনিলার। গল্প শুধু সেই বলে, আর কেয়ারটেকার চাচা শুধু মুখ গম্ভীর করে নিচের দিকে তাকিয়ে শুনে যায়। কোনো কথাই বের হয় না তার মুখ থেকে। অনিলার মাঝে মাঝে খুব বাচাল মনে হয় নিজেকে, কিন্তু তাতে তার কিছু আসে যায় না। মনের কথা মুখ দিয়ে বলতে পারলেই তার শান্তি। কথা বলতে বড্ড ভালোবাসে সে। অনিলাদের এই বিল্ডিংটা 3 তলা, নিচের ফ্লোরটা পুরোটা খালি। 2 তলায় ওরা, আর 3 তলার ফ্ল্যাটটা মাত্র কমপ্লিট হলো। অনিলা সেদিন কেয়ারটেকার চাচাকে জিজ্ঞেস করলো 3 তলায় ভাড়াটিয়া কবে আসবে। কেয়ারটেকার চাচা ওর প্রশ্ন শুনে মুখ তুলে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। অনিলাও এতদিন পর কেয়ারটেকার চাচার চোখের দিকে ভালোভাবে তাকালো। সবসময় তো মাথা নিচু করেই থাকেন তিনি, আজ তার চোখ দেখে খুব অবাক অনিলা। গাঢ় সবুজ রঙের চোখ তার, একদম অন্য রকম ভাবেই তাকে দেখা যাচ্ছে। একটা কেমন যেন শীতল চোখ, কেমন যেন অস্বাভাবিক একটা ভাব আছে তার চোখ দুটো। সবুজ রঙের চোখ তো অনেকেরই হয়, অনিলা দেখছেও, কিন্তু এই চোখ দেখে খুব ভয় পেয়ে যায় সে। কেয়ারটেকার চাচার চোখ কি আগেও এমন ছিল? অনিলা খেয়াল করেনি, নাকি হঠাৎ করে এমন হয়ে গেল? অনিলা ব্যাপারটা কিছুই মনে করতে পারছে না। সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়। পেছনে সে শুনে কেয়ারটেকার বলছে, ওনারা খুব তাড়াতাড়ি উঠবেন নতুন বাসায়। এই ওনারা কে বা কারা, এটা শোনার ইচ্ছা আর নেই অনিলার। বাসায় ঢুকে দরজা লক করে দেয় সে। বিকেলে অফিস থেকে ফিরে লাবণী ইসলাম দেখেন অনিলা চুপচাপ বসে আছে সোফায়। অন্য সময় অফিস থেকে ফিরলে অনিলার গল্প শুনতে শুনতে ক্লান্ত হয়ে যান তিনি। কোনো গল্পের ক্যারেক্টার কেমন, গল্প এভাবে কেন শেষ হলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে তার মেয়ে এত চুপচাপ কেন? কিরে মা, শরীর খারাপ নাকি? আজকে কোনো গল্পের বই পড়িসনি? না মা, আজকে পড়িনি, আজকে ভালো লাগছে না। কিছু খেয়েছিস? রাতে তো তোর ফেভারিট ভুনা খিচুড়ি রান্না করে ফ্রিজে রেখে গেছি, দেখেছিস? না মা, ফ্রিজ খুলে দেখিনি, এখন দাও একটু গরম করে খিদে পেয়েছে। লাবণী ইসলাম খাবার গরম করতে রান্নাঘরের দিকে গেলেন। অনিলা বুঝতে পারছে না মাকে কেয়ারটেকার চাচার কথা বলবে কিনা। মা তো মনে হয় হেসে উড়িয়ে দিবে, থাক বলার দরকার নেই। অনিলা তার মাকে কিছু আর বলে না কেয়ারটেকারের চোখের কথা, কিন্তু মনে খুঁতখুত থেকে যায় অনিলা। রাত 9টার দিকে অনিলা আর ওর মা বসে টিভি দেখছিল। রিমোট সবসময় অনিলার কাছে থাকলেও আজকে একবারও রিমোটে হাত দেয়নি সে। লাবণী ইসলাম আর চোখে মেখে দেখে বোঝার চেষ্টা করছেন তার এই পরিবর্তনের কারণ কি। কলিং বেল বেজে উঠল। অনিলা দরজার লুকিং গ্লাস দিয়ে দেখল কেয়ারটেকার চাচা। অনিলা বুঝতে পারছে না সে দরজা খুলবে কিনা। সকালে সে চোখের কথা এখনো তার মাথাতে ঘুরছে। কি রে, কে এসেছে? দরজা খুলে দেয়। অনিলা দরজা ধরে দাঁড়িয়ে থাকলো। আজকে যে কি হয়েছে তার। মা বলল, কি হয়েছে তোর, সরে দাঁড়া, আমি দেখছি কে এসেছে। লাবণী ইসলাম দরজা খুলে বলেন, ও কেয়ারটেকার ভাই আপনি? জি আপা, আপনি অফিসে যাওয়ার আগে বলেছিলেন না মশার কয়েল কিনে রাখতে, এই যে সেটা, আর এই নেন বাকি টাকা। 20 টাকার একটা চকচকে নোট দিল সে। অনিলা মায়ের পেছনেই দাঁড়িয়েছিল। সে মনে মনে আরেকবার কেয়ারটেকারের চোখ ভালোভাবে দেখার কথা ভাবলো। মায়ের পাশ থেকে উঁকি দিয়ে তাকালো সে। না, খুব স্বাভাবিক চোখ কেয়ারটেকারের। একজন 55 বয়সের লোকের চেহারা, চোখ এমন সাধারণই হয়, এর মাঝে কোনো অস্বাভাবিকতা একদম নেই। অনিলা নিজের রুমের দিকে চলে যায়। সকালে যে সে কেয়ারটেকারের চোখ অস্বাভাবিকতা দেখেছিল, সে এই ব্যাপারে একদম নিশ্চিত। অনিলা সিদ্ধান্ত নেয় সে আর কেয়ারটেকারের সাথে গল্প কথা বলতে যাবে না। পুরোটা সপ্তাহ অনিলা বাসা থেকে আর বের হয়নি। টিভি দেখে বই পড়ে কাটিয়ে দিয়েছে। কেয়ারটেকারের চোখের ব্যাপারটা মাথা থেকে পুরোপুরি যায়নি যদিও। আজকে ভাবছে একটু ছাদে যেয়ে হেঁটে আসবে। মায়ের অফিস থেকে ফিরতে দেরি আছে আরো। অনিলা 3 তলার ফ্ল্যাটের সিঁড়ি বেয়ে ছাদের দরজার দিকে উঠতে যায়। হঠাৎ ওর মনে হলো এই 3 তলার ফ্ল্যাটের দরজাটা খোলা, চাপিয়ে রাখা। নতুন ভাড়াটি আসলো নাকি, যে দেখবো নাকি, নিজেকে প্রশ্ন করে অনিলা। ছাদে না যেয়ে ওই ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ায় সে। কেউ কি আছেন? 3 বার ডাকে অনিলা, কোনো সাড়া শব্দ নেই।
অনিলা আস্তে করে দরজা সরিয়ে ভেতরে পা রাখে। ভেতরে ঢুকে দেখে সে বিশাল বিশাল সব আসবাবপত্র, কারুকার্য খচিত সোফা, খাট, কার্পেট, এমনকি বিশাল এক ঝাড়বাতিও আছে। আজকালকার দিনে তো এমন ফার্নিচার খুব কম মানুষই ব্যবহার করে। অনিলা ভাবতে থাকে, তবে এসব যার পছন্দ তার রুচি আছে বলতে হবে। সবকিছুই প্রমাণ সুন্দর। আসসালামু আলাইকুম। অনিলা পেছন থেকে মেলি কণ্ঠে সালাম শুনতে পায়। মনে মনে লজ্জায় পড়ে যায় সে। কি ভাববে, কার ঘরে আমি না বলেই ঢুকে গেলাম। অনিলা পেছনে ফিরে তাকায়। পেছনে ফিরে সে মনে কয়েকশো বোল্টের শখ খায়। সেই মেয়েটি তাকে সালাম দিয়েছে। সে প্রায় 7 ফিট লম্বা আর মারাত্মক রকমের সুন্দরী। মেয়েটা চেহারা থেকে যেন আলো ঠুকরে বের হচ্ছে। তার চুল ছাড়া প্রায় পায়ের পাতা ছুঁয়ে যাচ্ছে। মিষ্টি সুবাসে ভরে গেছে ঘর। অনিলার মাথা উঁচু করে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। আমি সালাম দিয়েছি আপনাকে। মেয়েটা মুচকি হাসি দিয়ে বলে অনিলাকে, ও হ্যাঁ, ও ওয়ালাইকুম আসসালাম। বোকার মতো হাসি দিয়ে তাকিয়ে থাকে অনিলা। সে এখনো বুঝতে পারছে না মানুষ কিভাবে এত সুন্দরী হয়। সে চোখে ভুল দেখছে না তো। আপনিও কিন্তু খুব সুন্দর, মেয়েটি অনিলাকে বলে। এটা শুনে অনিলা চমকে যায়। মেয়েটা কিভাবে বুঝলো যে অনিলা কি ভাবছে মনে মনে? দাঁড়িয়ে কেন, প্লিজ বসুন। অনিলাকে বসতে বলে নিজেও একটা সোফায় বসে মেয়েটা। আপনারা দোতলায় থাকেন তাই না? জি, আমার নাম অনিলা। ছাদে যাচ্ছিলাম, দরজা খোলা থেকে ভাবলাম নতুন এসেছেন, পরিচিত হয়ে নাই। ঢুক গেল এক নিঃশ্বাসে বলল অনিলা। এখনো স্বাভাবিক হতে পারছে না মেয়েটাকে দেখে অনিলা। অনিলা নিজেরও খুব সুন্দরী বলে নাম ডাকে আছে বন্ধু মনে, কিন্তু এই মেয়েটিকে স্বাভাবিক সুন্দরী বলে মোটেও মনে হচ্ছে না। অনিলার হিংসে হচ্ছে না তো মেয়েটিকে দেখে? আমি আফসানা, আমরা 1 সপ্তাহ হলো এসেছি। আমি ছাদে ছিলাম। মেয়েটি এখনো হাসি দিয়ে আছে। কে কে আছে আপনার বাসায়? আমি আর আমার মা। মা জব করেন, বাসাতে একাই থাকি, তাই একটু ছাদে যাচ্ছে না। ও তাই, আপনি একটু বসুন, আমি ভেতর থেকে আসছি। মেয়েটি উঠে ভেতরে যায়। অনিলা খেয়াল করে মেয়েটি একটা ধবধবে সাদা গাউন টাইপ জামা পরেছে, পা পর্যন্ত ঢাকা, সাদা ওড়না দিয়ে মাথার কাপড় দেয়া। যদিও চুল ঢাকা পরেনি। মেয়েটির বয়স কেমন হতে পারে নিজেকে জিজ্ঞেস করে অনিলা। সে মানুষের বয়স আন্দাজ করাতে খুব পটু, কিন্তু এখন কিছুতেই ঠাউর করতে পারছে না অনিলা এই মেয়েটার বয়স। তার মনে হচ্ছে 17 হতে পারে, আবার 27 হতে পারে, এমনকি 37 হতে পারে। অনিলার কেমন যেন অস্থির লাগা শুরু হয়। অনিলা তাকিয়ে রাখে আফসানা মেয়েটা একটা বড় পিতলের বাটিতে করে খাবার নিয়ে আসছে। কি দরকার ছিল এত কিছুর? অনিলা ভদ্রতা করে বলল, কিন্তু বলেই বুঝতে পারলো তার খুব ক্ষুধা লেগেছে। দুপুরে কিছুই খাওয়া হয়নি। আপনি ক্ষুধার্ত, কিছু খেয়ে নেন, ভালো লাগবে, হাসি দিয়ে বলল মেয়েটা। অনিলা দেখতে যে দেখলো বাটিতে বিভিন্ন ধরনের মিষ্টান্ন। এমন মিষ্টি, এমন খাবার আসলে সে আগে কখনোই খায়নি, দেখেও নি সে। গোলাপি রঙের একটা মিষ্টি মুখে দেয় অনিলা। মুখে দিয়ে বুঝলো অনিলা এমন স্বাদের মিষ্টি সে কোনোদিন যে খায়নি। সে টুপ করে আরো কয়েকটা মিষ্টি মুখে পুরে দিল। আরো কয়েকটা নিয়ে আসি। আপনার খুব ভালো লেগেছে মনে হচ্ছে, মেয়েটা অনিলাকে বলল। অনিলা মিষ্টি চাবানো বাদ দিয়ে মুখ বন্ধ করে হাতে ইশারা করে বোঝালো আর লাগবে না। মেয়েটি এক দৃষ্টিতে অনিলার দিকে তাকিয়ে থাকে। অনিলা অস্বস্তিতে পড়ে যায়। বাসায় যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। আরো কিছুক্ষণ বসুন না। আফসানা মেয়েটা অনিলাকে বলল, আরেকদিন আসবো, মা অফিস থেকে চলে আসবে। আপনি একদিন আসুন না আমাদের ফ্ল্যাটে। আমি তো একাই থাকি, আমার যাওয়া হবে না, আপনি আসবেন। মেয়েটি কেমন করে যেন বলল কথাটা। অন্য কেউ হলে বোধহয় এতক্ষণ অনিলার রহমে লাগতো, কিন্তু এই মেয়ের কথা শুনে তার মনে হলো অনিলারই যেন এখানে প্রতিদিন আসতে হবে। ঠিক আছে, আমি আসবো। জোর করে মুখে হাসি এনে অনিলা বেরিয়ে যায়। মাথাটা খুব ঘুরছে তার। বাসায় যে শুয়ে পড়ে। অনিলার মনে হচ্ছে সে খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছে। চারপাশে খুব মিষ্টি ঘ্রাণ, আর দূর থেকে কেমন যেন একটা অপার্থিব সুর ভেসে আসলো। অনিলার খুব ভালো লাগছে। সে দেখতে পেল দূর থেকে 2 জন মানুষ হেঁটে তার কাছে আসছে। অনিলা তাদের মুখ দেখতে পাচ্ছে না, তারা খুব কাছে চলে এসেছে। মানুষ দুটো খুব লম্বা। তারা অনিলার দিকে হাত বাড়িয়ে দিয়ে ডাকছে, যেন তাকে তাদের সাথে যেতে আহ্বান জানাচ্ছে তারা। অনিলা হাত বাড়ায় তাদের দিকে, কিন্তু ঠিক তখনই সে পেছন থেকে তার মায়ের ডাক শোনে। ওই মানুষগুলোর হাত অনিলা ধরতে পারে না। অনিলা, এই অনিলা, এই অবেলায় ঘুমাচ্ছিস কেন? ওর সেই কখন থেকে ডাকছি তোকে। অনিলার মা লাবণী ইসলাম অফিস থেকে ফিরেছেন। তার কাছে বাসার ডুপ্লিকেট চাবি থাকে সব সময়। অনিলা চোখ খুলে মায়ের দিকে তাকায়। কখন এলে অফিস থেকে মা? অনিলা শোয়া থেকে উঠে বসে। এই তো 10 মিনিট হলো এসেছি। কি স্বপ্ন দেখছিলি তুই? হাসি হাসি মুখ করে ঘুমাচ্ছিলি? কি দেখছিলাম মনে আসছে না। ফ্রেশ হয়ে নিচ্ছি, একটু চা দিও তো মা। অনিলা উঠে ওয়াশরুমের দিকে যায়। বেসিনের কল ছেড়ে আয়নার দিকে তাকিয়ে থাকে সে। মাকে মিথ্যা বলেছে সে। তার স্পষ্ট মনে আছে সে কি স্বপ্ন দেখেছিল। এখনো তার কানে ওই সুরটা বাজছে। মুখে পানি ঝাপটা দেয় সে। মানুষ দুটোর মুখ দেখতে পারলে ভালো হতো,
কড়া দুধ চায়ের সাথে ড্রাই কেক ভিজিয়ে খাওয়া অনিলার খুব প্রিয়। এক বসা সে গুনে গুনে 10 পিস ড্রাই কেক খেয়ে ফেলে। মগ ভর্তি চা তখন ড্রাই কেকের গুঁড়ো দিয়ে গিজগিজ করে। ভাবছি অফিস থেকে কয়দিন ছুটি নেব। গ্রিন টিতে চুমুক দিতে দিতে বলল লাবণ ইসলাম। দুধ চা খেতে পারেন না তিনি, গ্যাস্ট্রিকের কারণে। ডাক্তার বারণ করেছেন, যদিও তিনি আগে থেকেই রং চাই খেতেন, আদা কুচি আর এলাচ দিয়ে। কেন মা হঠাৎ ছুটি নিবে কেন? ড্রাই কেক নরম হয়ে অর্ধেক ডুবে গেছে চায়ের ভেতর। সেটার জন্য মনে মনে আফসোস করতে করতে মায়ের দিকে তাকালো অনিলা। এই যে তুই সারাদিন একা থাকিস, কথা বলারও কেউ নাই এখানে, কয়দিন ছুটি নিয়ে মা আমি কোথাও ঘুরে আসবো, কি বলিস? অনিলা মাকে বলতে যায় যে 3 তলায় নতুন ভাড়াটি এসেছে, আজকে গিয়েছিল সে। বলার জন্য যেই মুখ খুলল সেই, তখনই ড্রাই কেকের টুকরো গলায় আটকে যায়। কাশতে কাশতে চোখ দিয়ে পানি চলে আসে অনিলা। মাকে আর বলা হয় না সুন্দরী প্রতিবেশীর কথা। আজকের মতো 7.5 পিস ড্রাই কেক খেয়েই উঠে যায় সে। অনিলা একটা গল্পের বই নিয়ে বারান্দায় যেয়ে বসে। বইটার কভারটা শুন, একটা মেয়ের ছবি দেয়া। মেয়েটা পেছনে ঘুরে আসে, সাদা একটা জামা পরা, তার চুল কোমর ছাড়িয়ে পা ছুঁই করছে। মেয়েটার হাতে ফুলের ঝুড়ি। অনিলার বইয়ের মেয়েটিকে দেখে মনে হলো মেয়েটিকে যেন সে বাস্তবে দেখেছে। তার মনে পড়লো বইয়ের মেয়েটা দেখতে তার নতুন প্রতিবেশিনীর মতো। অনিলা মনে মনে হাসে। আফসানা মেয়েটা খুব সুন্দর করে কথা বলে, তার সাথে ভালোই বন্ধুত্ব জমবে অনিলা। কি রে মা, কিছু খাবি না? লাবণ ইসলাম বারান্দার দরজায় এসে দাঁড়ায়। না মা, ইচ্ছে করছে না খেতে, তুমি খেয়ে নাও। নবাবার সাথে কথা হয়েছে? অনিলা হাতের বই বন্ধ করতে করতে বলে, না এখনো কথা হয়নি, ভাবলাম একেবারে ঘুমানো টাইমে দিব কল। লাবণ ইসলাম মেয়ের পাশের চেয়ারটা টেনে বসলেন। খুব সুন্দর বাতাস হচ্ছে বাইরে। প্রতিদিন এই সময়টা মেয়ের সাথে একান্তে কাটাতে ভালোবাসেন তিনি। কি বই এটা, কাহিনী কি নিয়ে? মেয়েকে জিজ্ঞেস করলেন লাবণী। একটা মেয়েকে নিয়ে যাকে জন্মের পর চুরি করে আরেক মহিলাকে দিয়ে দেয়া হয়। ভালো লাগছে গল্পটা, তুমি পড়বে মা? অনিলা মায়ের দিকে আগ্রহ লাগায়। অনিলার গল্পের প্লটটা শুনে লাবণ ইসলামের মুখ সাদা হয়ে যায়। তিনি সেকেন্ডের মধ্যে বইটা কেড়ে নেন অনিলার হাত থেকে। কি সব বই পড়ছিস তুই? কোনো কাহিনী হলো এটা? লাবণী শক্ত করে বইটা ধরে রাখে। আমাকে দে, আমি পড়তে পড়তে ঘুমাবো। অনিলা অবাক হয়ে যায়। মা আমার পড়া শেষ হয়নি তো এখনো। শেষ হলে তুমি নিও। না, তোর পড়া লাগবে না এই বই, তুই এখন ঘুমাতে যা। লাবণ ইসলাম বইটা নিয়ে রুমে চলে গেলেন। অনিলার মনটা খারাপ হয়ে যায়। মাঝে মাঝে মা অদ্ভুত আচরণ করে অনিলার সাথে। যেমন লাবণ ইসলাম যেন কখনোই চান না যে অনিলা অন্য মানুষের সাথে বেশি মিশুক, খুব বেশি সাজগোজ করুক, চুল ছেড়ে বাহিরে যাক, আর অনেক কিছু আরো। অনিলার মাঝে মাঝে খুব অভিমান হয় মায়ের এসব ব্যাপারে। আবার নিজেই ভাবে যে সে এখন বড় হচ্ছে, তাই হয়তো সাধারণ সব মায়ের মতোই তার মাও তাকে চোখে চোখে রাখছে। অনিলা এসব ভেবে নিজেকে সান্ত্বনা দেয়, কিন্তু সে এটাও বুঝে মায়ের এমন ব্যাপারগুলি অনিলার শৈশবেও ছিল। অনিলার সব ব্যাপারেই লাবণ ইসলাম ওভার প্রোটেক্টিভ ছিলেন এবং আছেন, কিন্তু তারপরেও মাকে খুব ভালোবাসে সে। অনিলা আরো কিছুক্ষণ বারান্দায় বসে থাকে। চেয়ারে হেলান দিয়ে বারান্দার সিলিং এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। আফসানাদের বাসার ঝাড়বাতিটার কথা মনে পড়ে অনিলার। কি যে সুন্দর দেখতে সেটা। আফসানাদের ফার্নিচার গুলিও কি দারুণ। হঠাৎ অনিলার মনে হলো এত ভারী ভারী জিনিসপত্র 3 তলায় উঠালো কখন আফসানারা? কোনো শব্দই তো পায়নি সে। আফসানারা তো তাদের ঠিক উপরের ফ্ল্যাটে উঠছে। অনিলার মনে আছে তাদের আগের বাসার উপরে ফ্ল্যাটে নতুন কেউ উঠলে তাদের ফার্নিচার টানাটানির শব্দে খুব বিরক্ত হতো সে। আর এখানে সে টেরই পেল না কিছুই। ভালোই হয়েছে, জিনিসপত্রে টানাটানির শব্দে মাথা ধরে যায় তা। এটার জন্য আফসানাকে একটা ধন্যবাদ দিতে হবে মনে মনে ভাবে অনিলা। ঘুমোতে চলে যায় সে নিজের ঘরে। অনিলা উঠে পর, আমি অফিসে যাচ্ছি, খাবার রেডি করে রেখেছি ডাইনিং এ, খেয়ে নিবি কিন্তু। রাতেও খাসনি। মায়ের ডাকে ঘুম ভেঙে যায় অনিলা। ভালোই রোদ উঠেছে আজকে, ঘর আলোয় ভরে গেছে। ঠিক আছে মা, আমি খেয়ে নিব, তুমি নাস্তা করেছো মা? অনিলা চুল 5 ক্লিপ দিয়ে আটকাতে আটকাতে মায়ের দিকে তাকায়। লাবণী আজকে নীল রঙের সুতি শাড়ি পরেছেন, তার শ্যাওলা রঙের সাথে শাড়িটা মানিয়েছে বেশ। অনিলা মাকে বলতে যায় যে আজ তাকে খুব মিষ্টি লাগছে। তখনই সে খেয়াল করে মায়ের অফিসের ব্যাগে কাল রাত্রে বইটা, মা অফিসে নিয়ে যাচ্ছে সেটা। অনিলার মনটা খারাপ হয়ে যায়। ভেবেছিল আজ সারাদিনে বইটা পড়ে শেষ করবে, সেটা আর হলো না। লাবণী ইসলাম বেরিয়ে যায়। মায়ের প্রশংসা করা হলো না আর অনিলা। দুপুর 12টা বাজছে ঠিক। অনিলা টিভি অন করে অন্যদিকে ফিরে বসে আছে। কিছুই করার নেই। সে ভাবলো একটু ছাদে গিয়ে হেঁটে আসা যাক। অনিলার দরজা লক করে বাহিরে জোড়া পায়ে দিয়ে লাগলো ছাদে যাওয়ার জন্য। পেছন ফিরে দেখে কেয়ারটেকার চাচা সিঁড়ি দিয়ে নামছে। অনিলা একবার ভাবে যে সালাম দিবে, কিন্তু অনিলাকে অবাক করে দিয়ে কেয়ারটেকারই অনিলাকে সালাম দেয়। অনিলার 2 সপ্তাহ আগের কথা মনে পড়ে যায়। সে কোনো মতে সালামের উত্তর দিয়ে পাশ কাটিয়ে যায় কেয়ারটেকার চাচা।
তার সাথে চোখাচোখি হওয়ার ইচ্ছা আপাতত নেই অনিলা। 3 তলা পার হয়ে ছাদের সিঁড়িতে পা দেওয়ার সময় অনিলা দেখে আজকেও আফসানাদের দরজা খোলা, চাপিয়ে দেয়া। অনিলা ভাবে হয়তো কেউ বের হয়েছে, আটকায়নি পরে কেউ। সে আফসানাদের দরজার দিকে আর না দেখে ছাদের সিঁড়িতে পা দেয়, কিন্তু অনিলা আর পা বাড়াতে পারে না। তার মন যেন চাচ্ছে সে আফসানাদের বাসায় যাক। নিজের উপর রাগ হয় অনিলা। সে যাবে না আজকে। কারো বাসায় কি প্রতিদিন যাওয়া যায়, তাও এই ভর দুপুরে? অনিলা নিজের সাথে যুদ্ধ করে, কিন্তু সে কোনোভাবেই ছাদের দিকে যেতে পারে না। তার মনে কি যেন তাকে টানছে 3 তলার ফ্ল্যাটের দিকে। অনিলা আফসানাদের দরজায় নক করতে দেখে আফসানা দাঁড়িয়ে আছে, যেন অনিলার অপেক্ষাতেই ছিল সে। আসসালামু আলাইকুম। আফসানা হাসি মুখে সালাম দেয় অনিলাকে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সালামের জবাব দিয়ে ঘরের ভেতরে ঢুকে অনিলা। যদিও আফসানা তাকে ভেতরে যেতে বলেনি, ব্যাপারটা খেয়াল করতে লজ্জায় পড়ে যায় সে। আমি জানতাম আপনি আসবেন, তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম। আফসানা অনিলাকে বলল। অনিলা সোফায় বসতে বসতে খেয়াল করলো আফসানাদের বাসায় খুব কম আলো। বোঝার উপায় নেই যে এখন দুপুর আর বাহিরে এত রোদ। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না অনিলা। সে তাদের জানালার পর্দার দিকে তাকিয়ে আছে। আজকে বাইরে খুব রোদ, আমাদের এত আলো ভালো লাগে না, তাই ভাইয়া অনেক দূর থেকেই কাপড়গুলি আনিয়েছেন যেন ঘরে আলো না আসে। আফসানার কথা শুনে অনিলা অবাক হয়ে বলে, আপনাদের বুঝি আলো ভালো লাগে না? আমার তো ঝলমলে রোদ খুবই পছন্দ। অনিলা কথাটা বলে আফসানার দিকে সরাসরি তাকায়। আফসানার হাসি মুখটা যেন হঠাৎ শক্ত হয়ে আসলো। অনিলা ব্যাপারটা খেয়াল করে। সবসময় অবশ্য আবার এত রোদ আমারও ভালো লাগে না, ইদানিং যা গরম পড়ে। অনিলা কথা ঘুরানোর চেষ্টা করে। আপনার বাসায় কে কে আছেন? কাউকে দেখি না যে। এখানে আমি, আমার বড় ভাই আর আমার দূর সম্পর্কের এক চাচা থাকেন। আবার হাসি ফিরে আসে আফসানার মুখে। এটা দেখে অনিলা স্বস্তি পায়। অনিলার নাকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। মনে হচ্ছে আগেও যেন ঘ্রাণটা সে পেয়েছিল, কিন্তু কোথায়? সে মনে করার চেষ্টা করে। অনিলা দেখে টেবিলের উপরে গতকালের মিষ্টিগুলো সেই পিতলের বাটিতে রাখা। অনিলা সেদিকে তাকিয়ে বলল, আপনার বাবা মা ওনারা এখানে থাকেন না? না, আব্বু আম্মি অনেক দূরে থাকেন। কথাটা বলার সময় কণ্ঠস্বর কিছুটা নামিয়ে নেয় আফসানা। মিষ্টিগুলি খুব খেতে ইচ্ছে করছে অনিলার। ব্যাপারটা এমন না যে অনিলার মিষ্টি খেতে খুব ভালো লাগে, কিন্তু এই মিষ্টিগুলোর ব্যাপারটাই আলাদা। সে মনে মনে ভাবে আফসানাকে জিজ্ঞেস করবে কোথা থেকে কিনেছে মিষ্টিগুলি। অনিলা মনের অজান্তেই পিতলের বাটি থেকে একটা মিষ্টি তুলে নেয়। মিষ্টিটা হাত থেকে মুখ পর্যন্ত আনার সাথে সাথে অনিলা অপ্রস্তুত হয়ে যায়। কি হচ্ছে এসব তার সাথে? সে কখনো তার মায়ের জিনিসও না বলে ধরে না, আর আজকে সে কি করছে এসব? প্লিজ খান না, আপনার জন্যই এনে রেখেছি মিষ্টিগুলি। আফসানা অনিলাকে মিষ্টি খেতে অনুরোধ করে। অনিলা মিষ্টিটা লজ্জা লজ্জা ভাব নিয়ে মুখে দেয়। কি স্বাদ এই জিনিসে! কোথায় পেল এই খাবার ওরা? আপনার এই মিষ্টি খুব ভালো লাগছে না? আফসানা মুসকি হাসি ধরেই রেখেছে ঠোঁটের কোণে। খুবই মজা খেতে। কোথা থেকে আনিয়েছেন এগুলি? অনিলা জিজ্ঞেস করে। এগুলি অনেক দূর থেকে এসেছে, আপনি চিনবেন না। আফসানা কেমন রহস্য করেই বলল কথাটা। না না, চিনবো আমি, বাংলাদেশের মানচিত্র নিয়ে ভালো আইডিয়া আছে আমার। অনিলা মজা করে বলল কথাটা। অনিলা ভেবেছিল তার কথা শুনে হাসবে আফসানা, কিন্তু আফসানা হাসলো না। সে তার কণ্ঠস্বর আরো নামিয়ে বলল, এটা এখানকার মানচিত্রের বাহিরের অনেক দূর থেকে, অনেক দূর দেশ থেকে এসেছে। সেই জায়গাটা অনেক দূরে। ও তাই নাকি? যেখান থেকে আসুক, খেতে কিন্তু দারুণ। আপনিও নিন না একটা আমার সাথে। অনিলা একটা মিষ্টি এগিয়ে দিয়ে আফসানার দিকে মিষ্টিটা হাতে নেওয়ার সময় অনিলার হাতের সাথে আফসানার হাতের ছোঁয়া লাগে। অনিলা চমকে যায়। এত ঠান্ডা হাত আর এত নরম। আফসানা ঝাটকা দিয়ে হাত সরিয়ে নেয়। অনিলা উঠে দাঁড়ায়। আজকে আসি তাহলে। অনিলা ভাবে যে আফসানাকে তাদের বাসায় যেতে বলবে, কিন্তু তার আগে আফসানা আল্লাহ হাফিজ বলে তাড়াতাড়ি ভেতরে ঘরে চলে যায়। অনিলাকে ঠিক মতো বিদায়ও জানায়নি সে। অনিলাও সাথে সাথে বাসায় চলে যায়। লাবুল ইসলাম 2 দিন ধরে বাসায় আছেন। পরপর 2 দিন সরকারি ছুটি পেয়েছেন তিনি। ভেবেছিলেন এই 2 দিন মেয়েকে নিয়ে তার খালাতো বোনের বাসায় ঘুরে আসবেন, কিন্তু 2 দিন ধরে অনিলার জ্বর শরীরে। হঠাৎ জ্বর কেন আসলো বুঝতে পারছেন না তিনি। এখনো তো সিজনও বদলাচ্ছেন না। তিনি মেয়ের মাথায় জলপট্টি দিচ্ছেন বারবার। কিরে মা, একটু ভালো লাগছে এখন? লাবুল ইসলাম মেয়েকে আদর মাখা কণ্ঠে জিজ্ঞেস করেন। হ্যাঁ মা, আগের থেকে একটু বেটার লাগছে। এখন তাহলে একটু কষ্ট করে চল ডক্টরের কাছে যাই। হঠাৎ জ্বর কেন আসলো? মা, তুমি এত টেনশন করো না তো প্লিজ। সামান্য জ্বর, না পা খেলেই ঠিক হয়ে যাবে। তুমি বরং আমার জন্য ঝাল ঝাল কিছু বানিয়ে দাও তো মা। ঝাল কিছু খেতে। লাবুল ইসলাম রান্নাঘরে ফিরে গেলেন। অনেকটাও ভাবছে হঠাৎ করে জ্বর আসলো কেন। সেদিন আফসানাদের বাসা থেকে আসা সরি তার জ্বর চলে আসে। মনে আছে আফসানার হাতে ঠান্ডা ছিল কেন ওর হাত, আর এত নরম। মানুষের শরীর কি এত নরম হয়? কিছুক্ষণ পর
লাবণ ইসলাম মেয়ের জন্য ঝালঝাল করে মাংস আর সবজি দিয়ে নুডলস করে নিয়ে আসেন। অনিলা বালিশে হেলান দিয়ে নুডলস খায়। রাতে ঘুমের মাঝে অনিলা সেই আগে স্বপ্নটা দেখে, সেই মন ভোলানো সুর, খুব মিষ্টি একটা গ্রাম, আর দূরে দাঁড়ানো দুজন লম্বা মানুষ। তাদের মুখ দেখতে পাচ্ছে না, কিন্তু সে বুঝতে পারছে এদের একজন পুরুষ আর একজন নারী। তারা হাত বাড়িয়ে ডাকছে অনিলা। অনিলার ঘুম ভেঙে যায়, নাকি মিষ্টি গন্ধটা এখনো রেখে আছে। অনিলার মনে হচ্ছে ঘ্রাণটা সে আগেও পেয়েছে, কিন্তু কোথায়? হঠাৎ অনিলার মনে পড়ে যায়, আরে সে তো এই ঘ্রাণ আফসানাদের বাসায় পেয়েছিল। অনিলার শরীর জ্বর ছেড়ে দিয়েছে। পাশে ফিরে দেখে লাবণ ইসলাম পাশেই ঘুমোচ্ছেন। মেয়ের জ্বর দেখে আজকে মেয়ের সকালে অনিলা ঘুম থেকে উঠে দেখে তার মা পাশে বসে আছে। অনিলা মায়ের দিকে তাকিয়ে হাসি দেয়। শরীর এখন কেমন মা? দেখলাম গায়ে জ্বর নেই, আলহামদুলিল্লাহ, এখন একদম ফ্রেশ লাগছে মা। মনেই হচ্ছে না 2 দিন বিছানায় পড়েছিলাম জ্বর নিয়ে। তুমি অফিসে যাবে কখন মা? ভেবেছিলাম যাবো না আজকে। মেয়েকে জ্বরের মধ্যে রেখে কি মায়ের কাছে মন বসবে বল? অনিলা মাকে জড়িয়ে ধরে, আমার জ্বর সেরে গেছে মা, তুমি নিশ্চিন্তে অফিস করো এখন, না হলে তোমার বদরাগী বস তারপরে রাগ দেখাবেন তোমার সাথে। তুমি আমাকে নিয়ে একদম ভেবো না মা। লাবণ ইসলাম মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, ঠিক আছে রে মা, আমি যাচ্ছি তাহলে। নাস্তা দুপুরের খাবার সব রেডি করে রেখেছি, খেয়ে নিস কিন্তু। লাবণ ইসলাম অফিসে চলে যায়। অনিলা বেড থেকে নেমে ফ্রেশ হয়ে নেয়। চুলগুলি এলোমেলো হয়ে হেয়ার ব্রাশটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অনিলা। ছোটবেলা থেকেই অসাধারণ রূপবতী, যেমন তার গায়ের রং তেমন চেহারা, হাইটও তার অনেক ভালো। বামগালের মাঝ বরাবর কালো তিলটি যেন সোনায় সোনা। নিজেকে দেখে নিজেই মুগ্ধ অনিলা। ক্লাসে বান্ধবীদের মধ্যমণি ছিল সে। অনিলার বান্ধবীরা তাকে পরি বলে ডাকতো, কিন্তু অনিলার মা খুব রেগে যেতেন যদি অনিলার কোনো ফ্রেন্ড তার সামনে অনিলাকে পরি বলে ডাকতো। মা কেন রেগে যেত অনিলার সেটা আজও অজানা। অনিলা নাস্তা খেয়ে দেখে তার টেবিলের উপর কিছু বই রাখা। সে বুঝতে পারে 2 দিন আগে মা অফিস থেকে আসার সময় কিনে এনেছেন। জ্বরের কারণে অনিলা বইগুলো দেখেনি। মনে মনে মাকে ধন্যবাদ দেয় সে। একটা বইয়ের বদলে 5টা বই, খারাপ কি? অনিলা খুশি খুশি মনে বইগুলি নিয়ে বসে। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। লাবণ ইসলাম এখনো বাসায় ফেরেননি। অনিলা বই বন্ধ করে জানালা দিয়ে বাইরে তাকায়। আকাশটা খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে কেউ যেন রং ছিটিয়ে দিয়েছে পুরো আকাশ জুড়ে। অনিলা ছাদে যেতে মন চাচ্ছে। অনিলা ভাবে মাসার আগে একবার ছাদে ঘুরে আসলে মন্দ হয় না। অনিলা চুলে হালকা করে চিরুনি বুলিয়ে ছাদে যাওয়ার জন্য তৈরি হয়। অনিলাদের ছাদটা খুব সুন্দর, অনেক ধরনের ফুলের গাছ আছে, 2টো দোলনাও আছে পাশাপাশি। বাড়িওয়ালার রুচি আছে ভালো, কিন্তু বাড়ির মালিক এখানে থাকে না কেন অনিলার বুঝে আসে না। নিজের এত সুন্দর বাড়ি রেখে কেউ যে কিভাবে অন্য জায়গায় থাকে। অনিলা এসব ভাবতে ভাবতে ছাদের 2টো দোলনার কাছে গিয়ে দাঁড়ায়। ছাদে আসার সময় ভেবেছিল আফসানাকে নিয়ে আসবে, কিন্তু ওদের দরজা আজকে বন্ধ ছিল, তাই অনিলা একাই ছাদে আসে। অনিলা দোলনার চিন ধরে বসতে নেয়। হঠাৎ তার নাকি সেই সুঘ্রাণটা আসে, যেটা সে আফসানাদের ঘরে পেয়েছিল। আবার তার স্বপ্নের মাঝেও পেয়েছে সে 2 দিন। যদিও অতটা গুরুত্ব দেয়নি অনিলা, কিন্তু এখন এই ঘ্রাণ কোথা থেকে আসছে? অনিলা ছাদের বাম সাইডে দেখে কেউ নেই। সে ডান দিকে দেখে অনিলা সেখানেও কাউকে দেখতে পায় না। অনিলা আর কিছু না ভেবে দোলনায় দোল খেতে খেতে চোখ বন্ধ করে সুঘ্রাণটা টেনে নেয় আর গুনগুনিয়ে গাইড। কিছুক্ষণ পরে একটা সুর কানে আসে অনিলা দোলা বন্ধ করে দিয়ে কান খাড়া করে শোনে। তার বুক কেঁপে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যে অনিলা বুঝে যায় এই সুর তার স্বপ্নে শোনা সেই সুর। খুব কাছে থেকে আসছে সেটা। অনিলা তার পেছনের দিকটায় ফুল গাছগুলির দিকে তাকায়। অনিলা যা দেখে সেটার জন্য মোটেই চেষ্টা ছিল না সে। অনিলার মুখ খাম হয়ে যায়। খুবই লম্বা চওড়া কাজ, বাবলি চুলের একজন সাদা পাঞ্জাবি পায়জামা পরা মানুষ উল্টো দিকে ঘুরে দাঁড়ানো। মুখ দেখা যাচ্ছে না তার, এটা তার কাছ ফিরে আসছে। অনিলা একবার ভাবে সে দৌড়ে পালাবে ছাদ থেকে। কোনো পুরুষের সামনে কখনোই ফুটতে চায় না সে। হতে পারে এটা ছোটবেলা থেকে গার্লস স্কুল কলেজে পড়ার কারণে হয়েছে। অনিলার দোলনা থেকে উঠে দাঁড়ানোর সময় দোলনার চিনি শব্দ হয়। অনিলা থমকে দাঁড়ায়, আর সামনে পুরুষটি শব্দ পেয়ে পেছনের দিকে ফিরে তাকায়। অনিলার মনে হয় তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। সে 100% শিওর এত সুন্দর চেহারা সাধারণ কোনো মানুষের হতে পারে না। বড় বড় মায়াবী চোখ, সরু নাক, হালকা চাপ দাড়ি, ভাববি চুল, চরম নুরানি চেহারা। অনিলার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয় ছেলেটা। তার হাতে একটা বাঁশি। অনিলা মাথা ঘুরে পড়ে যেতে নেয়, কিন্তু পড়ে যাওয়ার ঠিক আগে ছেলেটা খুব দ্রুত এসে তাকে ধরে ফেলে। অনিলা তার কাঁধে খুব ঠান্ডা আর নরম হাতে ছোঁয়া পায়। অনিলা নিজেকে সামলে নেয়। ছেলেটা অনিলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অনিলা তার চোখ নামিয়ে নিচের দিকে চেয়ে থাকে, কিন্তু
সে তার চোখ দুটোকে বেশিক্ষণ নামিয়ে রাখতে পারল না। অনিলা তার সামনে দাঁড়ানো অস্বাভাবিক সুদর্শন যুবকের দিকে মাথা তুলে হাতে তাকিয়ে থাকে। এতে যদি তার ঘাড় ব্যথা হয়ে ছেড়েও যায় প্রণাম। ছেলেটার শরীর থেকে আসা মিষ্টি সুবাসটা আরো তীব্রভাবে অনিলার মনকে শিহরিত করে ফেলে। মাগরিবের আজানের ধ্বনি শুনে অনিলার হুঁশ ফিরল। চারপাশ অন্ধকার হয়ে আসছে। কতক্ষণ এভাবে তাকিয়েছিল অনিলা বলতে পারবে না। ছেলেটি মিটি মিটি হাসছে অনিলাকে এভাবে দেখে। অনিলা ভীষণ লজ্জা পায় এবার। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সারা জনমের মতো এখানে মৃত্যুর মতো স্থির হয়ে যেতে হবে তার। অনিলা ছাদের দরজার দিকে যেতে নেয়। এই যে শোনো, ছেলেটা অনিলাকে পেছন থেকে ডাক দেয়। অসাধারণ ভরা তীক্ষ্ণ কণ্ঠটা। এমন কণ্ঠের অধিকারী কাউকে উপেক্ষা করার দুঃসাহস কোনো মানুষের আদৌ আছে কিনা অনিলা জানা নেই। সে ফিরে থাকে, কিন্তু প্রাণপণে চেষ্টা চালিয়ে যায় তার দিকে না তাকানোর। জি বলুন। অনিলার হাত ঘামতে থাকে। সে ওনার ঝুলে থাকা অংশ দিয়ে হাত মুছতে থাকে। আমি আহমাদ, আপনাদের নতুন প্রতিবেশী। 3 তলায় উঠেছি কিছুদিন আগে। ছেলেটা অনিলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে। অনিলা মনে মনে উচ্চারণ করে, আহমাদ, কি চমৎকার নাম। আফসানা আপনার? অনিলার প্রশ্ন শেষ হওয়ার আগেই আহমাদ বলে, জি, আফসানা আমার ছোট বোন। ও আমাকে বলেছিল আপনার কথা। আমাদের কথা শুনে অনিলা মনে মনে ভাবে, ছেলেটা কিভাবে বুঝলো যে ওনার বোন যার কথা বলেছে আমি সে? অন্য কেউ তো হতে পারতো। মা বলেছিল একবার বাড়িওয়ালার বোনের ফ্যামিলির এদিকে কাছাকাছি কোথায় যেন থাকে, তার মেয়েরা নাকি প্রায় আসে, ছাদে উঠে ছবি তোলে। অবশ্য তাদের সাথে দেখা হয়নি অনিলার। ওদের কেউ যদি হতো। অনিলা ভাবতে থাকে, আমি আসলে আপনাকে দেখে বুঝেছি আপনি যে অনিলা। আমাদের এই কথাটা শুনে অবাক হয়ে যায় অনিলা। এই 2 ভাই বোনের কি কোনো স্পেশাল টেকনিক জানা আছে নাকি মানুষের মনের ভাবনা বুঝে ফেলার? আজব তো। আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। আহমাদ মুচকে হাসে দেয়। অনিলা অনিচ্ছা সত্ত্বেও এবার আমাদের চোখে চোখ রাখে। একবারের জন্য দুজনের কারোরই চোখের পলক পড়ে না। হঠাৎ আমাদের হাত থেকে তার বাঁশিটা পড়ে যায়। আহমাদ বাঁশিটা উঠাতে যায়, আর তখনই অনিলা এক দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে যায়। সে যদি তখন একবারও পেছন ফিরে তাকাতো তাহলে দেখতে পেত আহমাদের জলজল করা সবুজ 2টি চোখ অনিলার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। অনিলা বাসায় যেয়ে দেখে লাবণী ইসলাম অফিস থেকে চলে এসেছেন। অনিলাকে দেখে তিনি বললেন, কি রে, কোথায় ছিলি এতক্ষণ? আমি সেই কখন এসেছি। ওহো সরি মা, একা একা বোর লাগছিল, তাই ভাবলাম একটু ছাদে যেয়ে বাতাস খেয়ে আসি। অনিলার ছাদে যাওয়ার কথা শুনে হঠাৎ রেগে গেলেন লাবণী ইসলাম। তিনি ধমক দিয়ে বললেন, তুই আমাকে না জানিয়ে ছাদে গেলি কেন? অনিলা মায়ের এমন আচরণে ভয় পেয়ে যায়। সে মিনমিন করে মাকে বলল, কি করে তোমাকে জানাবো মা, কখনো একটা ফোনও তো কিনে দাও নাই। সারাদিন বাসায় একা একা থাকি, কতক্ষণ আর শুধু বই পড়ে কাটিয়ে দেওয়া যায় বলো তো? এত দূরে বাসা নিয়েছো, কেউ আসতেও তো পারে না। কথাগুলি বলতে যেয়ে অনিলার কান্না চলে আসে। সে তার নিজের রুমে চলে যায়। লাবণী ইসলাম নিজের রুমে না যে ড্রয়িং রুমেই একটা সোফায় বসে পড়েন। তিনি নিজেও বুঝেন অনিলাকে তিনি অনেকটা বন্ধুদের মতো করে রেখেছেন। এমনকি একটা সাধারণ মোবাইলও কিনে দেননি কখনোই। কোথাও গেলে অনিলাকে তিনি এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেননি। সে কার সাথে মিশবে, কতজনের সাথে বন্ধুত্ব করবে, সবই তিনি ঠিক করে দিয়েছেন। কিন্তু কি করবেন লাবণী ইসলাম? এসব নিয়মের মধ্যে অনিলাকে রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না তার। অনিলা যে তার নিজের সন্তান নয়, সে তো একজনের আমানত। অনিলা নিজের বেডের উপর একটা কুশন নিয়ে বসে আছে। টপ টপ করে চোখ থেকে পানি পড়ছে তার। মা কেন তাকে বকলো সে তার বাম হাত দিয়ে ডান চোখের পানি মুছছে। পানি মুছতে যে অনিলা তার বাম হাতে একটু ব্যথা পায়। বাম বাহুতে যখন একটু ব্যথা পায়, সে তার জামার হাতা কিছুটা সরিয়ে রূপা দিয়ে বাঁধানো তাবিজটা একটু নাড়িয়ে নেয়। তাবিজটা টাইট হয়ে এসেছে। এটাকে বদলিয়ে আরেকটা লাগানোর সময় হয়েছে। প্রতি বছর অনিলার মা লাবণী ইসলাম একটা নির্দিষ্ট সময় মেনে নিজ হাতে তাবিজটা বদলিয়ে দেন। অনিলা অনেকবার জিজ্ঞেস করেছে মাকে, এটা কিসের জন্য? মা কখনোই কিছু বলেনি তাকে। এই তাবিজটা যেন কেউ কখনো না দেখতে পায়, এই জন্য খুব ছোট থেকেই অনিলাকে বড় হাতার জামা পরাতেন লাবণী ইসলাম। অনিলার রুমের দরজার সামনে যেয়ে দাঁড়ালো লাবণী। মাকে দেখে অভিমানে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় অনিলা। একটা চেয়ারে টেনে বসেন লাবণী। মেয়ের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। ছাদে কি একাই গিয়েছিল নাকি? হাসি মুখে জিজ্ঞেস করেন তিনি। অনিদার মনে হলো তার মা যেন ভুলে গেছেন যে একটু আগে তিনি অনিদাকে বকেছেন। অনিদার খুব অভিমান হয় মায়ের সাথে, কিন্তু সাথে সাথেই তার আহমদের কথা মনে পড়ে যায়। ছাদে সে একা ছিল না। আহমদ নামের একজন অতি সুদর্শন যুবক ছিল তার সাথে। আমাদের চেহারা ভেসেই আসতে থাকে তার চোখে। অনিলার মন এক অজানা আনন্দে ভরে ওঠে তার চোখে আহমদের চেহারা ভাসতেই।
কিন্তু মাকে আমাদের কথা বলা যাবে না, অনিলা মনে মনে ভাবে। এমনকি তারা যে অনিলাদের নতুন প্রতিবেশী এ কথাও মাকে বলবে না সে, কারণ অনিলার মা একদম পছন্দ করেন না যে সে কারোর সাথে মিশুক। কি রে, কি বলছিস না কিছু যে? লাবণী ইসলাম অনিলার দিকে তাকিয়ে আছেন। কার সাথে আর যাব, এখানে কি কেউ আছে? আছে নাকি? অনিলা গাল ফুলিয়ে উত্তর দেয়, আমার খিদে পেয়েছে, নুডলস বানাবো। অনিলা বসা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে যায়। যখন মায়ের সাথে অভিমান হয় অনিলার, তখন সে নিজে নিজে নুডলস বানিয়ে খায়। এটা তার অনেক দিনের অভ্যাস। অনিলার মায়ের সাথে তার অভিমানের একমাত্র বহিঃপ্রকাশ এটা। রাত প্রায় 2:30 বাজে। আমাদের আফসানা ছাদের ট্যাঙ্কির উপর বসে আছে। আফসানা তার ভাইকে কিছু বলতে যাচ্ছে। আমার তার হাতের বাঁশিটা বাঁচাতে নেয়। ভাইজান, একটা কথা বলবো। কি কথা বল? আফসানা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আপনার কি ঠিক হয়েছে এত জলদি ওনার সাথে দেখা করা? আব্বুজানের কাছে এই খবর পৌঁছালে কি হবে ভেবে দেখেছেন আপনি? ব্যাপারটা নিয়ে খুব সমস্যায় পড়ে যেতে আব্বু আম্মিকে আমাদের সমাজে। সমস্যার কিছু নেই, এখানে আমরা 4 জন ছাড়া আর কেউ আমাদের অস্তিত্ব টের পাবে না, না কোনো ইনসান না কোনো জিন। ভাইয়ের কথায় পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না আফসানা। অনেক আগে তাদের বংশে এমন কাহিনী আরেকবার ঘটেছিল। সেইবার অনেক কষ্টে তাদের আব্বু আর দাদাজান মিলে সবকিছু ঠিক করেছিলেন। আবার যদি সময়ের আগে তার ভাই এমন ভুল করে ফেলে, তাহলে এবার তারা আর ফিরে যেতে পারবে না তাদের সমাজে। দেখ বোন, আমি ওর জন্য 300 বছর ধরে অপেক্ষা করছি। এটা আব্বুজান আম্মি খুব ভালোভাবেই জানেন। তাদের অনুমতি নিয়ে তো এখানে এসেছি। আমি অনেক চেষ্টা করেছি ওকে দেখে না দেয়ার, কিন্তু দেখা না দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আর কতদিন অদৃশ্য হয়ে ওকে দেখে যাব বল? অনিলার চেহারাটা আমাদের চোখে ভেসে ওঠে। আজ সন্ধ্যায় হলুদ পোশাকে কি সুন্দর লাগছিল ওকে। আফসানা ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। ভাইয়ের মিটিমিটি হাসির কারণ বুঝতে চেষ্টা করে। ওদের জিনজাতির মাঝে মানুষের মনের ভাবনা পড়ে ফেলার ক্ষমতা তো আছে, কিন্তু নিজেদের কারো মনের ভাবনা বুঝে ফেলার শক্তি তাদের নেই। আফসানা দেখে ছাদের উপর একটা কালো কুকুর হাঁটছে। আফসানা হাসি দিয়ে কুকুরটাকে বলে, চাচা যান, ওখানে কি করছেন? এদিকে আসুন। কুকুরটা আফসানার ডাক শুনে এক লাফে টাঙ্কিতে উঠে আমাদের পাশে যে দাঁড়ায়। সে মানুষ রূপে আসে। আফসানা তাকে মানুষ রূপে দেখে হাসি দিয়ে বলে, চাচা যান, আপনাকে এ বাড়ির কেয়ারটেকারের রূপে ভালোই মানিয়েছে, তাই না ভাইজান? বোনের কথা শুনে আহমদ আর হাসি দিয়ে তাদের দূর সম্পর্কে চাচা রাশিদ বেগের দিকে তাকায়। 200 বছর ধরে তিনি আহমদের পরিবারের সাথেই আছেন। আমাদের বাবা সালমান বেগ ওনাকে তার সন্তানদের সাথে এখানে পাঠিয়েছেন। কি করছেন দুই ভাই বোন এখানে বসে? রাশিদ বেগ একটা রেশম কাপড়ের থলে খুলে আহমদের আফসানের সামনে রাখতে রাখতে বলল, থলের মধ্যে কিছু হাড়ার মিষ্টি রাখা। আহমদ তার চাচাকে বলল, চাচা ভালোই হয়েছে এগুলো এনেছেন, কয়েকদিন থেকে কেবল মানুষ জাতির হাতে বানানো খাবার খাচ্ছি। আহমদ হাড্ডিগুলো তার হাত দিয়ে ছুঁয়ে দেয়, আর সাথে সাথেই সেগুলো বিভিন্ন রকম মশলাদার রান্না করা মাংসের রূপ নেয়। আহমদ মনে মনে মহান আল্লাহর জিন জাতির খাবারের ব্যাপারটা কত সহজ করে দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করে। ফজরের আজান শুনে লাবণী ইসলামের ঘুম ভেঙে যায়। আজ শুক্রবার, তাই অফিসে যাওয়ার তাড়া নেই। লাবণী ফজর নামাজ পড়ে অনিলার রুমে যায়। সে মেয়ের মাথার কাছে যে দাঁড়ায়। কি নিষ্পাপ একটা মুখ মেয়েটার। এই মেয়েকে তিনি 18 বছর যাবৎ বুকে পিঠে করে বড় করছেন। কখনো অফুরন্ত ভালোবাসে স্নেহ দিয়েছেন, কখনো শাসন করে আবার কাছে টেনে নিয়েছেন, কিন্তু বেশি দিন সেটা আর করা হবে না তার। খুব দ্রুত সময় ফুরিয়ে আসছে এই মমতার বাঁধন ছিন্ন হওয়ার। লাবণী ইসলামের চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। তিনি অনিলার রুমের দরজা টেনে দিয়ে নিজের রুমে চলে যান। বিছানার উপর বালিশটাকে উঁচু করে আধশোয়া হয়ে বসেন। চোখ বুজে ধীরে ধীরে গভীর থেকে নিঃশ্বাস নেন তিনি। লাবণী ইসলাম আর আশা হোসেনের বিয়ে হয় 25 বছর আগে। দুজনেই খুব সম্ভ্রান্ত পরিবারের সন্তান। লাবণীদের আদি নিবাস এক পাহাড়ি অঞ্চলে। তার দাদার পূর্বপুরুষরা সেখানে বহু আগে থেকে নিজেদের বাড়ি জমি ব্যবসা শুরু করেছিলেন। লাবণী ইসলামের বাবা ওই পাহাড়ি অঞ্চলের খুব গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। ওই অঞ্চলে তার নিজের গড়ে তোলা মসজিদের ইমাম ছিলেন তিনি। সেই মসজিদে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে নামাজ আদায় করতে আসতেন। সেই সব মানুষের মাঝে একজন ছিলেন যার সাথে খুব ভালো মিত্রতা ছিল লাবণী ইসলামের বাবা আজহার ইসলামের। সে ব্যক্তিটিকে দেখলে স্বাভাবিক মানুষ মনে হলেও আসলে তিনি কোনো মানুষ ছিলেন না। তিনি আসলে ছিলেন জিন জাতিদের একজন। তার মানুষ না হওয়ার ব্যাপারটা আজহার ইসলামের কাছে কখনোই গোপন করেননি তিনি। এই মসজিদে নামাজ আদায় করার পর সারা রাত জেগে কোরআন তেলাওয়াত করতেন তিনি। কখনো কখনো সেখানেই ঘুমিয়ে পড়তেন। একদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠার সময় লাবণী ইসলামের বাবার কানে একজনের খুব সুন্দর করে তেলাওয়াতের সুর ভেসে আসে। আজহার ইসলাম চমকে ওঠেন, কারণ মসজিদে সেদিন তিনি একাই ছিলেন। মসজিদের মূল দরজাও নিজ হাতে আটকে এসেছিলেন তিনি, কারো ঢুকে পড়ার কথাও না। তিনি আস্তে আস্তে এগিয়ে যেয়ে দেখলেন বিশাল লম্বা সাদা টুপি, সাদা জুব্বা পরা মুখে সাদা দাড়িওয়ালা একজন মানুষ বসে কোরআন পড়ছে।
আজহার ইসলামের আর বুঝতে বাকি থাকলো না যে তিনি কাকে দেখছেন। তিনি সেখানেই এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান হয়ে এভাবে কতক্ষণ ছিলেন তিনি বলতে পারবেন না। তিনি যখন চোখ খুলেন তখন দেখতে পান একটা বিশাল বড় পালঙ্কের একপাশে শুয়ে আছেন তিনি, আর তার ঠিক সামনেই ওই লোক দাঁড়িয়ে আছেন যাকে তিনি দেখেছিলেন বেহুশ হওয়ার আগে। আজহার ইসলামের গলা শুকিয়ে যায়। তিনি ভাবেন আর হয়তো কখনো তার পরিবারের কাছে ফিরে যাওয়া হবে না। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। লোকটা আজহার ইসলামকে হাসি মুখে সালাম দেয়, কিন্তু আজহার ইসলাম এতটাই ভয় পাচ্ছিলেন যে তার মনে হচ্ছে তিনি আবার বেহুশ হয়ে যাবেন। তাকে কোথায় কোথায় নিয়ে আসা হয়েছে তিনি একটু করে বুঝতে পারছেন না। ঘরের চারপাশে চোখ বুলান তিনি। ঘরে আলো খুব কম। বিশাল বিশাল 3টি জানালা আছে, সেগুলিতে খুব ভারী কোনো কাপড়ের পর্দা ঝুলানো। চারপাশে খুব মিষ্টি এক ঘ্রাণ। শরীর কেমন এখন আপনার ইমাম সাহেব? লোকটি আবার জিজ্ঞাসা করে। আজহার ইসলাম এখনো কোনো উত্তর দেন না। তিনি ছোটবেলায় তার দাদির কাছে শুনেছেন যে জিনদের নজর একবার নাকি যার উপর পড়ে হয়তোবা তাকে কষ্ট দিয়ে মেরে ফেলে অথবা তাকে ওদের কাছে নিয়ে যায়, আর কখনো পরিবারের কাছে ফিরিয়ে দেয় না। আমি আপনার কোনো ক্ষতি করব না, ভয় পাবেন না, দয়া করে আপনাকে আপনার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসবো। এবার আজহার ইসলাম একটু সাহস ফিরে পান। তিনি খুব আস্তে আস্তে জিজ্ঞেস করেন, কে আপনি? আমাকে আপনি কোথায় নিয়ে এসেছেন? তার আওয়াজ যেন তার নিজের কাছেই পৌঁছে না। লোকটি আজহার ইসলামের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলেন, আমি আপনারই মতো আল্লাহর একজন সৃষ্টি। আমার নাম সুলাইমান বেগ। এই অঞ্চলে জিন সমাজের প্রধান আমি। আপনি এখন আমার প্রাসাদে আছেন। লোকটার কথা শুনে আজহার ইসলামের হাত পা ঠান্ডা হয়ে আসে। তিনি জিজ্ঞেস করেন, আমাকে এখানে নিয়ে আসার কারণ কি? আপনি আমাকে হঠাৎ দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সঠিক সময়ে আপনার জ্ঞান না ফিরলে বড় বিপদ হতে পারত। মসজিদে আর কেউ ছিল না বলে আমি আপনাকে এখানে এনেছি। আপনার শরীর একটু ভালো হলেই আপনাকে আবার পৌঁছে দিয়ে আসবো। আপনি এখন বিশ্রাম করুন। এ কথা বলে লোকটি ঘর থেকে বের হয়ে যায়। আজহার ইসলাম মনে মনে দোয়া দুরুদ পড়া শুরু করলেন। ভালোই ভালো এখন ফিরে যেতে পারলেই বাঁচেন তিনি। চোখ বন্ধ করে স্ত্রী আর 8 বছরের মেয়ে লাবণ ইসলামের কথা ভাবতে থাকেন। হঠাৎ একটা শব্দ তার কানে আসে। তিনি চোখ খুলে দেখেন পালঙ্কের পাশে 2টো মাঝারি আকারের সাপ ফনা তুলে তাকিয়ে আছে তার দিকে। আজহার ইসলাম ইয়া আল্লাহ বলে জোরে এক চিৎকার দেন। তার চিৎকার শুনে সুলাইমান বেগ কয়েক সেকেন্ডের মধ্যে ঘরে ঢোকেন। কি হয়েছে ইমাম সাহেব? জিজ্ঞেস করতে করতেই সাপ দুটো তার চোখে পড়ে। তিনি সাপ দুটোকে অন্য ভাষায় ধমক দিয়ে কি যেন বললেন। ভাষাটা অনেকটা আরবি ভাষার মতো মনে হলো আজহার ইসলামের কাছে। সাপ দুটি সাথে সাথে বের হয়ে গেল ঘর থেকে। আপনি ভয় পাবেন না, এরা আমার ছেলে মেয়ে, আপনাকে দেখতে এসেছে, কোনো ক্ষতি করবে না ওরা। ও আচ্ছা। আজহার ইসলামের খুব পানির পিপাসা লাগে। তিনি বলতে যান পানির কথা, তখনই সুলাইমান বেগের হাতে একটা পিতলের পাত্রে পানি দেখতে পান। তিনি তার দিকে পাত্রটি এগিয়ে দেন। আজহার ইসলাম কাঁপা কাঁপা হাতে পাত্রটি ধরে এক ঢোক পানি গিলেন। পানিটার স্বাদ তার কাছে অন্যরকম মনে হয়। তিনি তৃপ্তি সহকারে পুরোটা পান করে ফেলেন। ইমাম সাহেব, আপনি ক্ষুধার্ত, দয়া করে এই ফল আর খাবারগুলি খেয়ে নেন। সুলাইমান বেগের হাতে পিতলের পাত্র ভর্তি হরেক রকমের ফল আর মিষ্টান্ন। আজহার সাহেব ভাবলেন, একটু আগে তো লোকটার হাতে এসব ছিল না, এখন আসলো কোথা থেকে? তখন তার মনে পড়ল তার দাদি বলেছিলেন জিন জাতি চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় বিচরণ করতে পারে। আল কুরআন এবং হাদিস শরীফেও লেখা আছে এই কথা। আজহার ইসলাম খাবারগুলি খেতে সংকোচ বোধ করেন, কিন্তু তিনি কখনোই ক্ষুধা নিয়ে থাকতেই পারেন না। তিনি আপেলের মতো দেখতে একটা ফল হাতে নেন। কিছুক্ষণ ফলটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে আস্ত একটা কামড় বসালেন। খুবই মিষ্টি একটা ফল, দেখতে আপেলের মতো মনে হলেও এর স্বাদ মিষ্টি আমের মতো। আজহার ইসলাম 2টো ফল খুব আগ্রহ করে খেলেন। আপনাকে পৌঁছে দেওয়ার সময় হয়ে গেছে ইমাম সাহেব, দয়া করে আপনি চোখ বন্ধ করে নিন। সুলাইমান বেগের কথা শুনে আজহার ইসলাম চোখ বন্ধ করলেন। তার মনে হচ্ছে রাজ্যের ঘুম তার 2 চোখের পাতায় নেমে এসেছে। তিনি কয়েক সেকেন্ডের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেলেন। চারিদিকে ফজরের আজান হচ্ছে। আজহার ইসলামের ঘুম ভেঙে গেল। তিনি হকচকে উঠে বসলেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব ছুটিতে বাড়িতে গেছেন। এই কদিনে আজান দেওয়ার দায়িত্ব আজহার ইসলামকে দিয়ে গেছেন। আজহার ইসলাম মনে করার চেষ্টা করলেন কিছুক্ষণ আগে যেখানে গেলেন যাদের দেখলেন এসব কি স্বপ্ন ছিল নাকি বাস্তব। তার সবকিছু খুব স্পষ্টভাবে মনে হতে লাগলো। তিনি আজান দেওয়ার জন্য বিছানা থেকে উঠে দাঁড়ালেন। উজুখানার দিকে যাওয়ার সময় হঠাৎ তিনি খেয়াল করলেন তার বালিশের পাশে ফলের মতো কিছু রাখা, যেটা দেখতে অনেকটা আপেলের মতো। আজহার ইসলাম আর কিছু চিন্তা না করে আজান দিতে চলে গেলেন। পাছে আবার নামাজের ওয়াক্তও চলে যায়। নামাজ আদায় করে আজহার ইসলাম সেই ফলটা নিয়ে বাড়ি গেলেন। তার বাড়ি মসজিদ থেকে কয়েক গজ দূরে। তিনি ঘরে প্রবেশ করে দেখলেন তার স্ত্রী নামাজ পড়ে তাসবিহ পড়ছেন। তিনি ঘরে ঢুকে খুব সাবধানে দরজা লাগিয়ে দিলেন। তাদের বিছানাতেই তাদের একমাত্র মেয়ে লাবণ ইসলাম ঘুমাচ্ছে। তিনি মসজিদে থাকলে তার স্ত্রী মেয়েকে নিজেদের বিছানাতেই নিয়েই ঘুমান।
ঘরে প্রবেশ করতে তার স্ত্রী তাকে সালাম দিলেন। তিনি সালামের উত্তর নিয়ে ফিসফিসিয়ে বললেন, লাবণীর মা, তোমাকে একটা কথা বলবো, কথাটা খুব গোপনীয়। তিনি কথাটা বলে ঘুমিয়ে থাকা মেয়ের দিকে তাকালেন। আপনি বলতে পারেন যা বলতে চান, মেয়ে ঘুমোচ্ছে, কিছু শুনতে পাবে না, আপনি নিশ্চিন্তে বলুন। লাবণ ইসলামের মা তার স্বামীকে বললেন, লাবণীর মা, আমি যা বলতে চাচ্ছি এই কথা কোনোদিন কাউকে বলবে না, যতদিন বেঁচে থাকবে। আজকে আমি জিন জাতির সাক্ষাৎ পেয়েছি। কথাটা বলেই দম নিলেন তিনি। স্বামীর মুখে কথা শুনে লাবণ ইসলামের মায়ের মুখ হা হয়ে গেল। তিনি মুখ ঢেকে রাখলেন হাত দিয়ে। বড় বড় চোখ করে স্বামীকে বললেন, তারপর কি হলো? আজহার ইসলাম পুরো ঘটনা খুলে বললেন। পকেট থেকে ফলটা বের করে স্ত্রীকে দেখালেন। লাবণীর মা অনেক ভয়ে ভয়ে হাতে নিলেন সেটা। খুব মিষ্টি ফল, একটু খেয়ে দেখো। না না লাবণীর আব্বু, আমি খেতে পারবো না এই ফল। তিনি আবার ফলটা স্বামীর হাতে দিয়ে দিলেন। একটু খেয়ে দেখো না, খুবই স্বাদ, অল্প একটু খাও। স্বামীর অনুরোধে একটা কামড় দিলেন। সত্যি অতুলনীয় স্বাদ এই ফলটার। লাবণীর মা আরেক কামড় বসান। দুজন ফলটা খেয়ে কথাবার্তা শেষ করে ঘর থেকে বেরিয়ে যান। বাবা মা ঘর থেকে বের হওয়ার পর চোখ খুলে লাবণ ইসলাম আজকে তার খুব ভোরেই ঘুম ভেঙে গেছে। বাবা মা ঘরে থাকায় এতক্ষণ ঘুমের ভান করে শুয়েছিল সে। বাবা তার মাকে যা বলেছে সব স্পষ্ট শুনেছে সে। মা উঠো, অনেক বেলা হয়ে গেছে, তোমার জন্য নাস্তা রেডি করেছি, একসাথে খাবো। অনিলা মায়ের মাথায় হাত বুলিয়ে ঘুম থেকে ডেকে তুলে। ছুটির দিনে সে নিজ হাতে মায়ের জন্য নাস্তা তৈরি করে, মাকে বিশ্রামের সুযোগ করে দেয়। লাবণ ইসলাম চোখ মেলে ঘড়ি দেখেন, 9:30 বেজে গেছে, বাজার করতে যেতে হবে তাকে। তিনি উঠে ফ্রেশ হয়ে নেন। ঘুম কেমন হলো মা? অনিলা মায়ের কাপে চা ঢেলে দেয়। ভালোই হয়েছে মা, তুই কি খুব জলদি উঠেছিস নাকি আজকে? এত কিছু বানিয়ে ফেললি? লাবণ ইসলাম হাসি দিয়ে মেয়ের দিকে তাকালেন। গতকাল রাতের অভিমানের ছিটে ফোটাও নেই মেয়ের মুখে। মেয়েটা এমনই, তার সাথে অভিমান করেই থাকতেই পারে না। মা, খুব তাড়াতাড়ি উঠে গেছি, রোদ পড়ছিল রুমে অনেক, কেন জানি না রোদ ভালো লাগছে না আজ। অনিলার এমন কথা শুনে লাবণ ইসলাম চায় চুমুক দেয়া থামিয়ে দিলেন। আর ঠিক 1.5 মাস পর আরবি সফর মাসের 7 তারিখ অনিলার 18 বছর পূর্ণ হবে। সেদিন থেকে অনিলার মাঝে মানুষদের যত গুণাগুণ, আচরণ, স্বভাব আছে সেগুলি ধীরে ধীরে কমতে থাকবে। লাবণ ইসলামের মনে হচ্ছে আজকে থেকেই হয়তো সেটা কিছুটা শুরু হয়ে গেছে, কারণ সকালে রোদ গায়ে মাখানো অনিলার প্রিয় কাজের মধ্যে একটি। লাবণ ইসলাম ভাবনায় পড়ে যান, কিভাবে যে সব কিছু জানাবেন অনিলাকে তিনি। কি ভাবছো মা, খাচ্ছ না যে? অনিলা মায়ের দিকে তাকিয়ে থাকে। মা কি যেন ভাবছে অনেকক্ষণ থেকে। মা, আমার হাতের তাবিজটা টাইট হয়ে আসছে, বদলে দিও তো, ব্যথা পাই হাত নাড়ালে। লাবণ ইসলাম একথা শুনে চোখ নিচের দিকে তাকিয়ে বললেন, নামিয়ে, আর বদলাতে হবে না ওটা, 1.5 মাস কষ্ট করে পড়ে থাক মা, তারপর আর কখনো তোকে তাবিজ পড়তে হবে না মা। তাই খুব ভালো হবে তাহলে মা। অনিলা খুব উচ্ছ্বাস নিয়ে বলে, আমার বুঝাবার পর থেকে তো হাতে তাবিজ বাঁধা দেখছি, একদম ভালো লাগে না পড়তে। অনিলা তাবিজটাকে হাতে নিয়ে নাড়াতে নাড়াতে বলে। লাবণ ইসলাম আর কিছু বলেন না মুখে, মনে মনে ভাবেন, তোকে প্রথম যখন আমার কোলে তারা তুলে দেয় তখন থেকেই এই তাবিজ তোর হাতে বাঁধা দেখেছি। তারা বলেছিল যেদিন তোর 18 বছর পূর্ণ হবে সেদিন থেকেই তাবিজ আর পড়া লাগবে না, কিন্তু তার আগ পর্যন্ত 12 মাসে 12টা তাবিজ তোকে বদলিয়ে বদলিয়ে পড়াতে হবে। তারা 214টা তাবিজ আমার হাতে দেয়, প্রতি মাসের প্রথম চাঁদ রাতে তোকে তাবিজগুলি হাতে লাগিয়ে দিয়েছি আমি। লাবণ ইসলাম নাস্তা শেষ করে উঠে যান। এখন আর বাজারে যেতে মন চাচ্ছে না তার। অফিসের পিয়নকে কল দিয়ে করে বাজার করে দিয়ে যেতে বললেন। তিনি আজকে সারাদিন অনিলার সাথে কাটাতে চান। অনিলার রুমে যেয়ে দেখেন যে অনিলা চুল আঁচড়াচ্ছে। আয় মা, তোর চুলে তেল লাগিয়ে দেই। লাবণ ইসলাম তেলের বোতল হাতে নিয়ে অনিলার পাশে দাঁড়ালেন। বা মা, আজকে দেখি তুমি অনেক ভালো হয়ে গেছো, তুমি তো হাতে তেল লাগাতেই চাও না। মেয়ের কথা শুনে লাবণ ইসলাম হেসে ওঠেন। মেয়েকে কাছে টেনে চুলে তেল দেওয়া শুরু করেন। সকাল থেকেই অনিলার ইচ্ছা করছিল একটু আফসানাদের ফ্ল্যাটে যেতে। আফসানার ভাইয়ের কথা খুব মনে পড়ছে তার। আহমদ অস্পষ্টভাবে উচ্চারণ করে সে। অনিলা ভেবেছিল মা বাজারে গেলে এক ফাঁকে আফসানাদের বাসে যাবে, কিন্তু মায়ের মতিগতি দেখে মনে হচ্ছে না যে মা বের হবে বাজার করতে। মা বাজার করতে যাবে না? প্রতি শুক্রবার সকালে তো বাজার করো তুমি। অনিলা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। লাবণ ইসলাম মেয়ের মাথা আবার সামনের দিকে ঘুরিয়ে দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলেন, আজকে আমি কোথাও যাব না, আজ সারাদিন তোর সাথে গল্প করব। থ্যাঙ্কস মা। অনিলা হাসি দিয়ে মাকে ধন্যবাদ জানায়। লাবণ ইসলাম সারাদিন অনিলার সাথে কাটাবেন শুনে অনিলা খুব খুশি হয়। মাকে তো তেমন পাওয়াই হয় না তার, কিন্তু মা বাসায় থাকলে আহমদকে কোনোভাবেই দেখা যাবে না ভেবে মন খারাপ হয়। কিন্তু আমাদের জন্য এত মন টানছে কেন তার, সে নিজেকে প্রশ্ন করে। অনিলা বুঝতে পারে এই প্রথম তার মনে কোনো পুরুষের ভাবনা আসছে। এমনটা আগে কখনো কল্পনাও করেনি সে।
লাবণ ইসলাম অনিলার মাথায় এত তেল দিয়েছেন যে তার বারবার মনে হচ্ছে ঘাড় আর কানের পাশ দিয়ে তেল গড়িয়ে গড়িয়ে পড়ছে। সে একটা টিস্যু দিয়ে মুছতে থাকে। এত তেল দিয়েছো? না মা, এত তেল দিয়েছো না মা, দেখো এখন টপ টপ করে কিভাবে পড়ছে। অনিলা মিছে মিছে মায়ের সাথে ঢং করে। লাবণ ইসলাম হাসি দিয়ে কি যেন বলতে যান, আর ঠিক তখনই তার মোবাইলটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের নাম ভেসে ওঠে অনিলার বাবা। তিনি ফোনটা হাতে নিয়ে নিজের রুমে চলে যান। অনিলা ভাবে সেও বাবার সাথে কথা বলবে। কিছুদিন যাবৎ বাবার সাথে কথা হয়নি তার। মায়ের কাছে থেকেই বাবার খবর নিয়েছে এই কয়েকটা দিন। অনিলা তার বাবাকে খুব কমই কাছে পেয়েছে। তার যখন 4 মাস বয়স তখনই আশরাফ হোসেন বিদেশ পাড়ি জমান। তারপর প্রথমবার যখন আসেন তখন অনিলার বয়স 7 ছুঁই ছুঁই করছে। বাবার সাথে ফোনেই যত আহ্লাদ করতো সে, তার মনে আছে। বাবা যখন প্রথম বিদেশ থেকে আসেন সেদিন সে বাবার সাথে অভিমান করে কথা বলেনি, কারণ এত বছর পর তার বাবা তাকে দেখতে এসেছে, এতদিন আসেনি। অনিলার সবসময় মনে হয়েছে তার বাবার কাছ থেকে সে ঠিক যতটা ভালোবাসা পাওয়ার কথা তার একমাত্র সন্তান হিসেবে সে ততটা কখনোই পায়নি। এটা নিয়ে তার মনে তীব্র কষ্ট লুকিয়ে থাকলেও অনিলা সেটা কখনো প্রকাশই করেনি। কিন্তু একটা ব্যাপার সে সবসময় খেয়াল করেছে, তার বাবা তাকে যেমন ভালোবাসুক না কেন, অনিলার মায়ের প্রতি তার বাবার ভালোবাসা সীমাহীন। হাজার হাজার মাইলের দূরত্ব কখনো তাদের স্বামী স্ত্রীর ভালোবাসার মাঝে 25 বছরেও কোনো দাগ ফেলতে পারেনি। অনিলা এতেই খুশি। লাবণ ইসলাম তার প্রিয় রকিং চেয়ারে বসে হাজব্যান্ডের কল রিসিভ করেন। সালাম দিয়ে কথা শুরু করেন তিনি। কি দিয়ে নাস্তা করেছো লাবু? আশরাফ হোসেন লাবণীকে আদর করে লাবু বলে ডাকেন, কিন্তু লাবণীর এই ডাক শুনলেই রাগ লাগে। কেমন লেবু লেবু শোনা যায়, অসহ্য। অনেক কিছু দিয়ে আজকে তোমার মেয়ে নাস্তা বানিয়েছে, যা টেস্টি ছিল না খাবারটা। লাবণী, তোমাকে না কতবার বলেছি ওকে আমার মেয়ে বলবে না। এই মেয়ে আমার সন্তান নয়। কোথা থেকে এনেছো, কে দিয়েছে তোমাকে? কখনোই বলনি আমাকে তুমি। যতবার জানতে চেয়েছি তোমার ভালোবাসার দোহাই দিয়ে এড়িয়ে গেছো। এই মেয়ের কারণে আমরা দুজন স্বামী স্ত্রী হয়েও একসাথে সংসার করতে পারছি না। না তুমি আমার কাছে আসতে পারছো, না আমি দেশে এসে থাকতে পারছি। 2 বছর পর পর এসে 15-20 দিন থাকাকে সংসার করা বলে না লাবণী। লাবণ ইসলাম একটা কথাও বলেন না। তার চোখে পানি ছলছল করে, গলা ভারী হয়ে আসছে তার। আশরাফ হোসেন আর কিছু না বলে লাইন কেটে দেন। লাবণ ইসলাম চেয়ার দোলাতে দোলাতে সিলিংয়ের দিকে চেয়ে থাকেন। তিনি খুব ভালোভাবে বুঝতে পারেন অনিলার দায়িত্ব নিতে গিয়ে তিনি স্বামীকে ঠকিয়েছেন। কিন্তু লাবণী এটা এক বাক্যে স্বীকার করেন, আশরাফ হোসেনের জায়গায় অন্য কেউ হলে কখনোই অনিলাকে এভাবে মেনে নিত না। লাবণীর সাথেও হয়তো কোনো সম্পর্ক থাকতো না। কে মানত এক রাতের মধ্যে 40 দিনের পরিচয় না জানা একটা বাচ্চাকে নিজের সন্তানের স্বীকৃতি দিতে? তাও শুধুমাত্র তার স্ত্রীর দিকে তাকিয়ে। হয়তো কেউ দিত, লাবণীর জানা নেই। অনিলা জানে মা যখন ছুটির দিনে বাবার ফোন রিসিভ করে তখন কমসে কম 1 ঘন্টা তো লাগেই তাদের আলাপ শেষ হতে। সেভাবে এর ফাঁকে একবার একটু আফসানাদের বাসায় যে আসা যাক, মা টের পাবে না। সে মায়ের রুমের দিকে তাকিয়ে দেখে দরজা লক করা। নিজেকে এক নজর আয়নায় দেখে নেয় অনিলা। না, যতই তেলে চপচপ করুক তার চুল, এতে করে তার চেহারা একটুও মলিন হয়নি। সে একটা ওড়না মাথায় দিয়ে বের হয়। আফসানাদের বাসায় দরজা লাগানো। অনিলা কয়েকবার নক করে, কারো তো শব্দটিও নেই। অনিলার মনটা খুব খারাপ হয়ে যায়, খুব রাগ লাগে তার আহমেদকে। কেন তারা দরজা খুলছে না? নাকি বাসায় কেউ নেই? অনিলা নিচে নামতে যায়, ঠিক তখনই আফসানাদের ফ্ল্যাটের দরজা খোলার শব্দ আসে। অনিলা দাঁড়িয়ে যায়, আমার দরজা খুলে। অনিলার সাথে চোখাচোখি হয় তার। সালাম দিয়ে মুচকি হাসি দেয় সে। অনিলার হার্টবিট খুব দ্রুত বাড়তে থাকে। তার মনে হয় না আসলেই ভালো হতো। অনিলা খুব ধীরে সালামের উত্তর নেয়। তার কেন জানি খুব লজ্জা লাগছে। আপনি বোধহয় আফসানার কাছে এসেছেন, আমি ওকে ডেকে দিচ্ছি, আপনি ভেতরে এসে বসুন। আহমদ দরজার সামনে থেকে সরিয়ে দাঁড়িয়ে অনিলাকে ভেতরে ঢোকার পথ করে দিল। অনিলার মনে হলো এই বুঝি আহমদের গায়ের সাথে ধাক্কা খেল সে। আহমদ অনিলাকে বসতে বলে ভেতরে চলে যায়। আফসানার তাদের চাচা রাশিদ বেগ থমথমে চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। আহমদ তাদের কাছে যেয়ে দাঁড়ালো। ভাইজান, আপনি এটা একদমই ঠিক করছেন না। আপনি আজও ওনার সাথে দেখা দিয়েছেন। আফসানা অনেকটা রাগী কণ্ঠে ভাইকে বলে, এমন করা তোমার একদমই ঠিক হচ্ছে না আহমদ বেটা। আফসানাদের সাথে সুর মেলালো চাচা রাশিদ বেগ। কোনো সমস্যা হবে না চাচা যান, আপনারা নিশ্চিন্তে থাকুন। দাদা যান বা আব্বুজান কিছুই জানবে না। ভাইজান, আর কয়েকটা দিনই তো বাকি ছিল, আপনি একটু ধৈর্য ধরতে পারলেন না? বাজান তুই, আপনাদের সমাজে এসব কিছু গোপন রাখা খুবই কষ্টকর, বোঝেনি তো না? একবার যদি একথা কেউ জেনে যায় যে তাদের জিন সমাজের প্রধানের একমাত্র ছেলে নিয়ম ভঙ্গ করেছে, যে কিনা পরবর্তীতে জিন সমাজের প্রধান হওয়ার দাবিদার, তাহলে আব্বু জানের প্রাধান্য তো যাবেই, সাথে আপনিও আর সমাজ প্রধান হতে পারবেন না। আপনি কি ভুলে গেছেন সাবরিন ফুপুজানের কারণে দাদাজান কতটা অপমানিত হয়েছিল? আমাদের সমাজে দাদাজানের প্রাধান্য ছিনিয়ে নেওয়া হয়েছিল ফুপুজানের ভুলের কারণে। কতটা অপমানিত করা হয়েছে আমাদের।
বোনের কথা শুনে আমাদের প্রায় 18 বছর আগের কথা মনে পড়ে যায়। বেশি দিন হয়নি সেই কাহিনীর। আমাদের দাদা সোলাইমান বেগের একজনই সন্তান হয়, সে হচ্ছে আহমদ বেগের বাবা সালমান বেগ। তার দাদা সোলাইমান বেগ তখন জিন সমাজের মধ্যে খুব প্রভাবশালী ব্যক্তি এবং তাদের অঞ্চলের প্রধান। একদিন ইয়েমেন রাজ্য থেকে সেখানকার জিন প্রধান আহমদের দাদা সোলাইমান বেগকে দাওয়াত পাঠান। তিনি সপরিবারে সেই দাওয়াতে হাজির হন। ইয়েমেনের জিন প্রধান খুব আপ্যায়ন করলেন মেহমানদের। দাওয়াত গ্রহণ শেষে ফিরে আসার সময় অনেক উপহার দেন, কিন্তু সেই উপহারগুলির মাঝে খাস একটা উপহার থাকে, সেটা হচ্ছে একটা ফুটফুটে জিনের কন্যা শিশু। সোলাইমান বেগের খুব মায়া লাগে বাচ্চাটাকে দেখে, কারণ তার কোনো মেয়ে নেই। তার স্ত্রীও খুব আনন্দিত হয় জিন কন্যা শিশুটিকে পেয়ে। ইয়েমেনের জিন প্রধান জানায় বাচ্চাটা এতিম, তারা চাইলে তাকে নিজেদের সন্তানের মতো লালন পালন করতে পারে। সোলাইমান বেগ তাদের সাথে বাচ্চাটিকে নিয়ে আসেন। তিনি আর তার স্ত্রী মিলে কন্যা শিশুটার নাম রাখেন সাবরিন। আহমদের বাবা সালমান বেগ খুব খুশি হয় নতুন কন্যাকে। সোলাইমান বেগের পরিবার নতুন সদস্য পেয়ে খুব খুশি হলেও খুশি হয় না তাদের দিন। তারা অন্য দেশ থেকে আসা এবং শিশুটাকে মেনে নিতে চায়। তারা তখন সোলাইমান বেগের বিরোধিতা করে। তাদেরকে অনেক বোঝানোর পর তারা শান্ত হয়, কিন্তু শর্ত দেয় এই মেয়েকে সোলাইমান বেগের বংশ পরিচয়ে পরিচিত করানো যাবে না, এবং সে যদি প্রাপ্তবয়স্ক হয়ে জিন সমাজের কোনো নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে তো শাস্তি পেতেই হবে, সাথে সোলাইমান বেগও তার জিন সমাজের প্রধান থাকার ক্ষমতা হারাবেন। আহমদের দাদা সোলাইমান বেগ তাদের শর্তগুলি মেনে নেন। সাবরিনকে আদর স্নেহ দিয়ে বড় করে তোলেন। সবকিছুই ঠিকঠাক চলছিল তাদের পরিবারে। আহমদের আর আফসানাদের জন্ম হয়। আহমদের আফসানাদের যখন জন্ম হয় তাদের কাছে তাদের সাবরিন ফুকুজান খুব প্রিয় ছিল। সাবরিনের ও সারা সময় কাটতো ভাতিজা ভাসিক নিয়ে। হঠাৎ একদিন আহমদ বুঝতে পারে তাদের ফুপু আর আগের মতো নেই। তাদেরকে বেশি সময় দেন না, প্রাসাদের বাইরে বেশি সময় কাটান। একদিন সাবরিন আর ঘরে ফিরে না। সোলাইমান বেগ অনেক খোঁজেন মেয়েকে, কিন্তু সাবরিনকে পাওয়া যায় না। এর প্রায় বছর খানেক পরে আহমদদের কাছে খবর আসে তার ফুপু মানুষজাতিকে বিয়ে করে তাদের সমাজে থাকছে। এই খবর খুব দ্রুত পুরো জিন সমাজে ছড়িয়ে যায়। প্রভাবশালী জিনরা তখন সাথে সাথে সোলাইমান বেগের ক্ষমতা ছিনিয়ে নেন এবং তাদের খুব অপমান করেন। তারা সাবরিনার তার মানব স্বামী শোয়েবকে খুঁজে বের করে আটক করেন। তখন সাবরিনের কোলে তার 40 দিনের কন্যা শিশু। মানব জাতিকে বিয়ে করার অপরাধে সাবরিনা তার স্বামীকে সারা জীবনের জন্য কারাদণ্ড দেয় জিন সমাজ, কিন্তু তাদের নবজাতক শিশু কন্যাটিকে তারা মেরে ফেলতে চায়। সোলাইমান বেগ তখন তাদের কাছে অনেক মিনতি করেন তারা যেন বাচ্চাটাকে না মেরে ফেলে, কিন্তু তারা কিছুতেই রাজি হয় না। অনেক অনুরোধের পর তাদের মধ্যে একজন বৃদ্ধ জিন এগিয়ে আসে। তিনি সবাইকে বুঝিয়ে বলেন এই কন্যা সন্তান তার 18 বছর বয়সে পা দিলেই সে জিন জাতির মতো সব ক্ষমতা, আচার, স্বভাব এর অধিকারী হবে। তাই তাদের নিজেদেরই একজনকে হত্যা করে ফেলা কোনোভাবেই উচিত হবে না তাদের। কিন্তু এই মেয়ে তখনই তাদের সমাজে ফিরে আসতে পারবে যখন তাকে জিন জাতির মধ্যে কোনো ক্ষমতাবান শক্তিশালী পুরুষ বিবাহ করবে। তার আগ পর্যন্ত তাকে মানব সমাজেই থাকতে হবে। বৃদ্ধ জিনের কথার সাথে অন্য সব জিনরা সায় দিল। সোলাইমান বেগ জিন সমাজের এই রায় শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়েন, মনে মনে আল্লাহকে শুকরিয়া জানান। কিন্তু সাথে সাথেই তিনি ভাবেন মানব সমাজের কার কাছে তিনি তার নাতনিকে দিবেন, কে তার দায়িত্ব নিবে 18টা বছর পর্যন্ত। তিনি ভাবনায় পড়ে যান, কিন্তু পরক্ষণে মনে পড়ে তার মানব মিত্রের কথা, যার সাথে প্রথম সাক্ষাতের পরেই খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল সোলাইমান বেগের। তার চোখে ভেসে উঠল বন্ধু আজহার ইসলামের ছবি। সোলাইমান বেগের সব চিন্তা নিমিষে দূর হয়ে গেল। আফসানা তার ভাইয়ের দিকে তাকিয়ে দেখল তার ভাই কি যেন ভাবছে। সে এতক্ষণ যা বুঝিয়েছে ভাইকে, সেগুলি নিশ্চয়ই তার কানে যায়নি। ভাইজান, আপনি কি ভাবছেন? আমাদের কথা কি কানে যাচ্ছে আপনার? আফসানার বিরক্তি এখন চরম। আসলে সে খুব ভয় পেয়ে গেছে। সে কোনোভাবেই চায় না এবার আমাদের ভুলের কারণে তাদের দাদাজান আর আব্বুজান কোনো ঝামেলায় পড়ুক। ঠিক আছে বোন, আমি আর ওর সাথে আর দেখা দেব না। ওর সামনে অদৃশ্য হয়েই থাকবো, আর ও যখন ঘুমাবে তখন ওর স্বপ্নে দেখা দিব। এবার আপনারা নিশ্চিত হতে পারেন। আহমদ মন খারাপ করে বোন আর চাচাকে বলে। আমাদের কথা শুনে আফসানা স্বস্তি পেলেও তাদের চাচা রাশিদ বেগ সূক্ষ্মভাবে একটা রহস্যের হাসি হাসেন, কিন্তু এই হাসি আহমদ আর তার বোনের নজরে পড়ে না। আফসানা ড্রয়িং রুমে অনিলার সাথে দেখা করতে আসে। আহমদও তার সাথে সাথেই আসে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। সে অদৃশ্য হয়ে অনিলার একদম কাছাকাছি যেয়ে বসে। আফসানার হাসি পেয়ে যায় ভাইয়ের কাণ্ড দেখে। কেমন আছেন? এই কদিন আসেননি যে, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। আফসানা হাস্যোজ্জ্বল মুখে অনিলার দিকে তাকিয়ে বলে, অনিলাকে আকাশি সালোয়ার কামিজে খুব মানিয়েছে। আফসানার মনে হয় তাদের সমাজের যে কোনো জিন কন্যার চেয়ে অনিলা দেখতে বেশি সুন্দরী। আসলে বাসায় একটু কাজ ছিল ওই কয়দিন, তাই আসা হয়নি। অনিলা নিজের কথা শুনে নিজেই হতাশ হয়। সে তো এসেছিল, কিন্তু আফসানাদের দরজা আটকানো দেখে
ছাদে গিয়েছিল, কিন্তু কোনো কারণে এটা সে আফসানাকে বলল না। অনিলা বারবার ভেতরের রুমের দিকে আর চোখে তাকাচ্ছে। আহমাদ বের হচ্ছে না কেন? তাকে একটু মন ভরে দেখতেই তো মায়ের চোখ ফাঁকি দিয়ে এখানে আসা। আমাদের আফসানা অনিলার মনের অবস্থা বুঝতে পেরে মিটি মিটি হাসে। আপনি কি বাসায় একা? অনিলার ধৈর্য ধরে রাখতে পারে না, যদিও সে জানে আহমদ বাসাতেই আছে। না, আমার ভাই বাসায় আছে, ওই তো আপনাকে দরজা খুলে দিল। ও হ্যাঁ, আসলে আমি খেয়াল করিনি কে ছিল ওটা। অনিলা ঠোঁট উল্টিয়ে এমন ভাব করলো যেন সে আহমদকে পাত্তাই দিল না। অনিলার বাহিরে এমন ভাব দেখে আহমদ খুব মজা পেল। সে অনিলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অনিলা আফসানার সাথে কথা বলছে আর নিজের চকচক করে চুলের বেনিকে নাড়াচ্ছে হাত দিয়ে। আহমদ অনিলার তেলে চপচপ করা চুলে প্রেমে পড়ে গেল। অনিলার বেশিক্ষণ দেখে থাকে আফসানুকের বাসায়। আমাদের কোনো খবর নেই। দরজা খুলে দিয়ে সেই যে ভেতরে গেল আর আফসান। অনিলা কষ্ট পেল মনে। তার মনে হলো সে অযথাই আমাকে নিয়ে ভাবছে। সে আফসানার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে। তার জন্য অনিলার মনের অবস্থা থেকে আমাদের খুব খারাপ। সে অনিলাকে কোনোভাবেই কষ্ট দিতে চায় না, কিন্তু এখন কি করবে সে? অনিলার সাথে যদি বাকিটা জীবন কাটাতে চায় তাহলে এই কয়টা দিন তাকে অদৃশ্য হয়ে থাকতে হবে অনিলার পাশে পাশে। কিন্তু সে অবশ্যই প্রতিদিন অনিলার স্বপ্নে নিজের কাছে নিজে ওয়াদা করে আহমাদ। অনিলা বাসায় এসে দেখে তার মা এখনো রুম থেকে বের হয়। হাত ছেড়ে বাঁচে সে। মা যদি দেখতো সে বাসায় নেই, কি কাণ্ডটাই না করতেন। অনিলা তার মায়ের রুমে দরজা নক করে। অনিলা যখন তার মায়ের রুমে দরজা নক করে তখন তার মা বলে, ভেতরে আয় মা। লাবণী ইসলাম মেয়েকে ভেতরে আসতে বলেন। মেয়েকে অনেকবার বলেছেন তো রুমে নক করে আসার প্রয়োজন নেই মা। মা মেয়ে দুজনেই তো শুধু থাকেন বাসায়, কিন্তু অনিলা কখনোই অনুমতি ছাড়া রুমে ঢুকবে না। বড়ই লক্ষ্মী মেয়েটা। অনিলা রুমে ঢুকে দেখে মা রকিং চেয়ারে তুলছেন, হাতে ফোন। বাবার সাথে কথা হয়েছে মা? কেমন আছে বাবা? অনিলা তোর মাকে জিজ্ঞেস করে তোর বাবা ভালো আছে, তোর কথা জিজ্ঞেস করছিল বারবার। তোর সাথে কয়দিন থেকে কথা হচ্ছে না দেখে মন খারাপ। তুই ফোন দিয়ে কথা বলিস তোর বাবার সাথে। লাবণী ইসলাম অন্যদিকে মুখ ঘুরিয়ে কথাগুলি বললেন মেয়েকে, কারণ অনিলার মুখের দিকে তাকিয়ে তিনি কখনো মিথ্যা বলতে পারেন না। অনিলা মাকে হাসি দিয়ে বলে, তাই মা, বাবা আমার কথা জিজ্ঞেস করেছে? ঠিক আছে মা, আমি বাবার সাথে কথা বলবো। বলেই সে মায়ের রুমের দরজা চাপিয়ে দিয়ে নিজের ঘরে যায়। অনিলা খুব ভালো করেই জানে তার বাবা তার কথা কিছু জিজ্ঞাসা করেনি। এসব কিছুই মা বানিয়ে বলছেন। তবে এসব যে মা আজকে থেকে বলছেন তা নয়, অনেক আগে থেকেই লাবণী ইসলাম অনিলা আর আশরাফ হোসেনের মধ্যে বাবা মেয়ের স্নেহের সম্পর্কটা যে সুন্দর রাখার চেষ্টা করে আসছেন। অনিলা যখন ছোট ছিল তখন বাবা এই যে ব্যাপারগুলি এমন ছিল করতেন, তখন ব্যাপারগুলি সহজ ছিল না তার জন্য। কিন্তু অনিলা যতই বড় হচ্ছে ততই তার জন্য সব কিছুই কঠিন হয়ে যাচ্ছে। অনিলা কাঁদছে, খুব করে কাঁদছে। তার আজ কিছুই ভাল লাগছে না। সে জানতে চায় তার বাবা তাকে কেন কখনো তার নিজের সন্তানের মতো করে ভালোবাসেনি। সে আর মায়ের সামনে মিথ্যা অভিনয় করতে চায় না। সে তার মাকে বোঝাতে চায় যে সে ভালোভাবে বুঝে তার বাবা তার কোনো খবর নেয় না। কেন? অনিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আহমদ অনিলার একদম মুখোমুখি বসে আছে। অনিলাকে কাঁদতে দেখে তার খুব কষ্ট হচ্ছে। কিভাবে অনিলার মনটা ভালো করা যায় আহমেদ ভাবতে থাকে। সে অনিলার চোখের পানি আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেয়। সাথে সাথে অনিলার দু চোখ জুড়ে ঘুম নেমে আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘুমের রাজ্যে হারিয়ে যায় সে। অনিলা দেখে তার বিছানায় একজন পুরুষ বসে আছে, তার মুখ অন্যদিকে ঘোরানো। অনিলা ভাবছে তার ঘরে কে ঢুকলো। অনিলার ঘর খুব সুন্দর একটা সুবাসে ভরে গেছে। পুরুষটিকে দেখে অনিলার ভয় পাওয়ার কথা, কিন্তু অনিলার একদম ভয় লাগছে না। কে আপনি? আমার ঘরে কিভাবে ঢুকলেন? অনিলা তাকে জিজ্ঞেস করে, কিন্তু সে কোনো কথা বলে না। কি ব্যাপার, কোনো উত্তর দিচ্ছেন না কেন? অনিলা আবারও পুরুষটিকে প্রশ্ন করে। এবার পুরুষটি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে অনিলার দিকে তাকায়। তাকে দেখে অনিলা ভীষণ চমকে যায়। এই সেই যাকে দেখার জন্য, যার সাথে একটু কথা বলার জন্য অনিলা সকাল থেকে অপেক্ষা করছিল। পুরুষটিকে দেখে অনিলার ঠোঁট দিয়ে অস্পষ্টভাবে সুরে এক নাম বের হয়, আর সেটা হলো আহমদ। আপনি আপনি এখানে কিভাবে এলেন? মা দেখেনি আপনাকে? অনিলা আহমদকে জিজ্ঞেস করে। আহমদ হাসে অনিলার কথা শুনে, মুখে কিছুই বলে না সে। অনিলা রাগ দেখায়। হাসছেন কেন? আমি কি কৌতুক বলছি আপনাকে? অনিলা চোখ গরম করে বলে। কৌতুক কি? আহমেদ অনিলাকে জিজ্ঞেস করে। ও মা, কৌতুক কি আপনি জানেন না? কোন দেশ থেকে এসেছেন শুনি? অনিলা অনেক রাগ দেখায়। আহমদ আরো হাসতে থাকে অনিলার রাগ দেখে। অনিলার খুব ভালো লাগছে আহমদকে দেখে। তার মনে হচ্ছে সে তার অতি আপনজনকে বহুদিন পর তার সামনে দেখছে। কিন্তু অনিলা কিছুতেই চাচ্ছে না যে আহমদ বুঝে ফেলুক সে কতটা খুশি আহমদকে দেখে।
অনিলা তাকিয়ে দেখে আমাদের হাতে সেই বাঁশিটা। অনিলা বাঁশিটা দেখিয়ে আহমদকে বাঁচাতে বলে। আহমদ মাথা নাড়ায় সে বাঁচাবে না। অনিলা গাল ফুলিয়ে অভিমান করে, আর তখন আহমদ মুচকে হাসি দিয়ে বাঁশিটি তুলে বাজানোর জন্য। কি অদ্ভুত সুন্দর এই বাঁশির সুর! অনিলা বিমোহিত হয়ে যায় বাঁশির সুরে। তার দু চোখ বন্ধ হয়ে আসতে চায়। অনিলা দেখে বাঁশি বাজাতে বাজাতে আহমদ অনেক দূরে চলে আসছে। অনিলার চায় না আহমদ এখন তাকে রেখে চলে যাক। অনিলা হাত তুলে আহমদের না যেতে ইশারা করতে চায়, কিন্তু সে পারে না। গভীর ঘুমে সে ভাসিয়ে নিয়ে যায় অনিলাকে। অনিলার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এতক্ষণ স্বপ্ন দেখছিল সে। আহমদকে স্বপ্নে তার এত কাছাকাছি দেখে মনটাই ভালো হয়ে যায়। অনিলা বিছানা থেকে উঠে এসে আয়নার সামনে দাঁড়ায়। কেন যেন নিজেকে খুব দেখতে ইচ্ছে করছে। লাবণ ইসলাম আলমারি থেকে একটা পুরনো ডায়েরি বের করেন। একসময় খুব ডায়েরি লিখতেন তিনি, এখন আর আগের মতো লেখাই হয় না। তিনি ডায়েরিটার মাঝ বরাবর খুলতেন। সেখানে তার নিজ হাতে গোট গোট অক্ষরে লেখাগুলির উপরে চোখ বুলান। সেখানে বড় বড় করে লেখা আছে, আজ 7 বছর পূর্ণ হয়েছে আমাদের বিয়ের। আল্লাহর অশেষ রহমতে আমাদের ভালোবাসার কোনো কমতি নেই এই সংসারে। তবে এত ভালোবাসার মাঝে একটি সন্তানের জন্য হাহাকার লাগে মাঝে মাঝে। আজ 7 বছর ধরে আমি একটি সন্তানের আশায় আছি। লাবণ ইসলাম ডায়েরির পরের পাতা উল্টান। তার হাত দুটো মৃদু মৃদু কাঁপছে। আমি আজ আমার সন্তানকে আমার কোলে পেয়েছি। আল্লাহ আমার সুখের ঘরটাকে আলোয় পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু এই সন্তানকে পেতে আমার 9 মাস কষ্ট করতে হয়নি। গতকাল রাত 3টায় মার বাবা এসে আমার কোলে এই মিষ্টি সোনাকে দিয়ে গেছেন। বাবুকে আমার কোলে নেওয়ার সময় আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এত সুন্দর এই বাচ্চাটা কার বাচ্চা আমাকে দিচ্ছেন? বাবা বলল, মা তোকে একবার আমার এক প্রিয় বন্ধুর কথা বলেছিলাম না, যে তোর জন্য অনেক মিষ্টি আর ফল দিয়ে যেত? এই কন্যা শিশুটা তার নাতনি। বাবার এই কথা শুনে আমার বুক ধক করে উঠল, কারণ আমি বুঝতে পেরেছিলাম বাবা তোর বাবার এই কথা শুনে আমার বুক ধক করে উঠল, কারণ আমি বুঝতে পেরেছিলাম বাবা তার যে বন্ধুর কথা বলছেন সে কোনো মানুষ নয়। আমি যে সেদিন মায়ের সাথে বলা বাবার জিনের সাক্ষাৎ পাওয়ার ঘটনাটা শুনে ফেলেছিলাম, সেটা কিন্তু বাবা মাকে কখনোই জানতে দেয়নি। আমি মনে মনে ভাবলাম, একজন জিনের নাতনি তো মানুষ হবার কথা নয়। আমি ভয় পেয়ে বাচ্চাটাকে আবার বাবার কোলে দিয়ে দিলাম। বাবা বললেন, মা বাচ্চাটাকে তোর কাছে দিলাম, ওর মা বাবা এখন থেকেও নেই। তোর কাছে আমার অনুরোধ, তুই এই 40 দিনের শিশুর 18 বছর হওয়া পর্যন্ত তুই একে মাতৃস্নেহে বড় করে তুলবি। বাবা এই কথা বলে বাচ্চাটাকে আবার আমার করে দিলেন। এবার আমি তাকে কোলে নিয়ে রাখলাম। বাবা একটা ছোট পুটলি আমার হাতে দিলেন। আমি পুটলিটার ভেতরে উকি দিলাম, দেখলাম ভেতরে অনেকগুলো তাবিজ। বাবা আমাকে ফিসফিসিয়ে বললেন, প্রতি আরবি মাসের প্রথম চাঁদে এই তাবিজগুলি একটা একটা করে বাচ্চাটার বাহুতে বেঁধে দিতে। যেদিন তার বয়স 18 পূর্ণ হবে সেদিন থেকে আর লাগবে না। তারপর থেকে এই মেয়েটা যেখানে চলে যেতে চাবে আমি যেন বাধা না দেই। এই বলে বাবা আমার হাতে একটা পুরনো কাগজ দিলেন। ওখানে হিবিজিবি করে কি লেখা যেন। তারপরেই বাবা মা বের হয়ে গেলেন বাসা থেকে। আমাকে আর কিছু বলার সুযোগ দেননি তারা। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে ভালো করে দেখতে লাগলাম। এত সুন্দর একটা বাচ্চা, কি যে মায়া মায়া মুখ। জিন জাতির বাচ্চারা বুঝি এত বেশি আদুরে আদুরে হয়। আমি তাকিয়ে দেখি তার ছোট্ট বাম বাহুতে একটা তাবিজ রাখা। আমি বাচ্চাটাকে আমার বুকের সাথে শক্ত করে আটকে রাখি। আর কয়েক সেকেন্ডের মধ্যেই আমি নামটা না জানাই রহস্যময় শিশুটার প্রেমে পড়ে যাই। লাবণ ইসলাম এবার ডায়েরিটাকে বন্ধ করলেন। তার মনে আছে এখনো, যেদিন তার বাবা মা বাচ্চাটাকে তার কোলে দিয়ে গেলেন সেদিন তার স্বামী বাসায় ছিলেন না, অফিসের কাজে বাইরে ছিলেন। তিনি পরদিন বাসায় এসে তার স্ত্রীর কোলে এই বাচ্চাকে দেখে অবাক হয়ে গেলেন। তিনি বাচ্চার বাবা মায়ের ব্যাপারে কিভাবে পেল তাকে এসব প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন লাবণীকে। কিন্তু লাবণ ইসলাম তার কোনো কথার জবাব দিলেন না। তিনি শুধু এটুকুই বললেন, যদি সত্যি আমাকে কখনো ভালোবেসে থাকো তাহলে এই বাচ্চাটার ব্যাপারে কিছু জিজ্ঞেস করো না। এই কথা শোনার পর আশা হোসেন আর কখনো কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু এর ঠিক 4 মাস পর তিনি বিদেশ চলে যান। এরপর লাবণ ইসলাম বাচ্চাটাকে নিয়ে সবার নজর এড়িয়ে অন্য শহরে চলে আসেন। তারপর থেকেই শুরু হয় 2 মা মেয়ের সংসার। লাবণ ইসলাম ডায়েরিটাকে রেখে দিয়ে অনিলার রুমের দিকে যান। তাকে অনেক কিছু বলার আছে এখনই সময়, পরে নয়তো অনেক দেরি হয়ে যাবে। তিনি রুমে ঢুকে দেখেন অনিলা আয়নার সামনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি রে, নিজেকে এত কি দেখছিস? লাবণ ইসলাম মেয়ের বিছানায় চেয়ে বসেন। মা দেখো তো একটু, আমি আগের চেয়েও আরো সুন্দর হয়ে গিয়েছি কিনা? অনিলা মায়ের দিকে অবাক ভঙ্গিতে তাকায়। লাবণ ইসলাম মেয়ের দিকে ভালো করে তাকালেন। তিনি দেখলেন অনিলাকে আগের চেয়ে অনেক বেশি সুন্দরী লাগছে। চোখগুলিও যেন আরো ডাগর ডাগর হয়েছে। খানিকটা উচ্চতাও বেড়ে গেছে অনিলার। লাবণ ইসলাম অবাক হবার ভান করে বললেন, আরে তাই তো, আমার মেয়েকে তো অনেক সুন্দর লাগছে। কি রে, প্রেমে টেমে পড়লি নাকি কারো? মেয়েরা তো সবচেয়ে বেশি সুন্দর প্রেমে পড়লেই হয়। এ কথা বলে লাবণ ইসলাম জোরে হেসে উঠলেন। অনিলা মায়ের কথা শুনে অবাক হয়ে গেল। তার মা তার সাথে কখনো এত ফ্রি হয়ে কথা বলেনি। কি যে হলো মায়ের, অনিলা ভাবতে লাগলো। কিন্তু
আসলে কি মেয়েরা প্রেমে পড়লে এত সুন্দর হয়ে যায়? তাহলে কি সেও প্রেমে পড়লো কারো? অনিলা লজ্জা পেতে থাকে। সে জানে সে কার প্রেমে পড়তে পারে। অনিলা মায়ের সামনে থেকে সরে যায়। মাকে কোনোভাবেই মনের অবস্থা বোঝাতে চায় না সে। লাবণ ইসলাম মেয়ের বিছানায় গম্ভীর মুখে বসে আছেন। অনিলার পরিবর্তনগুলি খুব পরিষ্কারভাবে দেখা দিচ্ছে। সময় খুব দ্রুতই ঘনিয়ে আসছে। অনিলার সাথে কথা বলতে হবে। তিনি মনে মনে ভেবে নিলেন কিভাবে অনিলার সাথে আলাপ শুরু করা যায়। ওইদিকে আফসানা আর আহমাদ একসাথে বসে আছে, দুজনকেই খুব চিন্তিত দেখাচ্ছে। তাদের রশিদ চাচা কয়েকদিনের জন্য কোথায় যেন গেছেন, কিন্তু আমাদের দাদাজান আর আব্বুজান বলেছিলেন রাশিদ বেগ যেন তাদেরকে এখানে রেখে কোথাও না যায়। কিন্তু তিনি এই কথা অমান্য করলেন কেন? আহমাদ আর আফসানার বুঝে আসছে না। ভাইজান, আমাদের এখানে এভাবে রেখে চাচাজান কোথায় গেলেন? উনি কি ঠিক করলেন ব্যাপারটা? অবশ্যই ঠিক করেননি। তাকে তো দাদাজান আর আব্বুজান আমাদের দেখাশোনার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এখন যদি আমরা দুজন কোন সমস্যায় পড়ে যাই, পরে তিনি কি জবাব দেবেন? আমাদের কণ্ঠে স্পষ্ট রাগ ঝরে পড়ছে, তার চোখে লাল হয়ে আসছে। তাই তো দাদাজান রাশিদ চাচাজানের অতীতের সব দোষ ক্ষমা করে তাকে আমাদের পরিবারের সাথে রাখলেন, আর উনি কিনা তাদের আদেশ অমান্য করছেন। আফসানা ভাইয়ের সাথে সুর মেলালো। রাশিদ বেগ অতীতে তাদের জিন সমাজে সালমান বেগদের বিরোধীদের সাথে হাত মিলিয়ে তাদের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের কাছে খবর পৌঁছানোর পর সে খুব করে ক্ষমা চায় পুরো জিন সমাজের সামনে। সালমান বেগের দয়া হয়, তিনি তার বাবা সুলাইমান বেগের সাথে পরামর্শ করে রাশিদ বেগকে ক্ষমা করে তাদের সাথে রেখে দেন। আহমদ ভাবে তার চাচা জানের এই গায়েব হওয়ার খবর সে তাদের আব্বুজানের কাছে কোনোভাবে পৌঁছে দেবে। আহমদ ভাবছে কিভাবে তার আব্বুর কাছে রাশিদ বেগের গায়েব হওয়ার খবর পৌঁছানো যায়। সেখানে আফসানাকে একা রেখেই যেতে পারবে না, আবার তারা দুজনও একসাথে এখান থেকে যেতে পারবে না, কারণ অনিলার এখন খুব গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। যে কোনো সময় তাদের কারো সাহায্য লাগবে। আর আহমদ বা আফসানার এখনও সে সময় আসেনি যে তারা চোখের পলকেই স্থান পরিবর্তন করতে পারবে। আহমদ চিন্তায় পড়ে যায়। ভাইজান, কি ভাবছেন? আফসানা ভাইয়ের চিন্তিত মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ভাবছি কিভাবে আব্বুর কাছে খবর পৌঁছাবো। আমি তো তোকে এখানে একা রেখেও যেতে পারবো না, তাকে কিভাবে পৌঁছাবো খবর? আরে ভাইজান, আপনি পেরেশানিতে আছেন, আপনি নিশ্চিন্তে রওনা হয়ে যান। আমি আল্লাহর উপর ভরসা করে একাই থাকতে পারবো, আর কয়েকটা দিনেরই তো ব্যাপার, কোনো সমস্যা হবে না। আফসানা ভাইকে সাহস দেয়, কারণ এই মুহূর্তে আব্বুজানের কাছে খবরটা পৌঁছে দেওয়া বেশি দরকার। আহমদ সিদ্ধান্ত নিতে পারছে না। তুই থাকতে পারবি তো বোন? কোনো সমস্যা দেখলে তুই চলে যাবি প্রাসাদে, দেরি করবি না একদম। আহমদ বোনকে বলে, যদিও তার মন সায় দিচ্ছে না বোনকে একা রেখে যাওয়ার জন্য। আপনি নিশ্চিন্তে যেতে পারেন ভাইজান। আফসানা হাসি দিয়ে ভাইয়ের পেরেশানি দূর করার চেষ্টা করে। আহমদ তৈরি হয়ে বোনকে বিদায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে অনিলাকে দেখে যেতে হবে। অনিলার কথা ভাবতেই আহমদের সব চিন্তা নিমিশেই দূর হয়ে যায়। সে অনিলার রুমে প্রবেশ করে। অনিলা কিছুক্ষণ আগে শাওয়ার থেকে বের হয়েছে। অনিলা আর তার শ্যাম্পু করা চুল টাওয়াল দিয়ে মুছতে থাকে। আহমদ অনিলার একদম কাছে এসে দাঁড়ায়। অনিলার চুল ঝাড়ার পানি আহমদের মুখে এসে লাগে। আহমদের মনে হয় সে যদি এভাবে সারা জীবন অনিলার পাশে দাঁড়িয়ে তার চুল মোছা দেখতে পারত, তাহলে কতই না ভালো হতো। কিন্তু আহমদকে এখন যেতে হবে। সে অনিলাকে মনে মনে বিদায় জানিয়ে বের হয়ে যায়। আহমদ যখন বের হয় তখন অনিলার মনটা যেন কেমন করে ওঠে। হুট করেই তার মন ভার ভার লাগা শুরু হয়। আহমদ গিয়েছে অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনো ফেরেনি। আফসানা খুব চিন্তায় পড়ে গেছে। এতদিন তো লাগার কথা নয়। তার ভীষণ ভয় লাগা শুরু হয়। সে কি করবে ভেবে পাচ্ছে না। এইদিকে অনিলার 18 বছরে পা দিতে আর মাত্র কয়েকদিন বাকি। এখন কোনোভাবেই আফসানার এখান থেকে যাওয়া যাবে না, একদমই না। কিন্তু ভাইয়ের চিন্তায় আফসানার অবস্থা খারাপ। আফসানা বাসাতেই থাকে। এর মাঝে অনিলা কয়েকবার এসেছে তাদের বাসায়। আফসানা ভালো করেই জানে অনিলা কেন এতবার তাদের বাসায় আসছে। আজকে দুপুরে আবারও অনিলার আসার কথা। সে নিজেই বলেছিল আসবে। আফসানা অনিলার জন্য অপেক্ষা করে। বেশ কয়েকদিন থেকে অনিলার শরীর মন কিছুই ভালো নেই। অনিলার মনে হচ্ছে সে বড় কোনো অসুখ বাঁধিয়েছে শরীরে, কিন্তু অসুখটার লক্ষণগুলি বড়ই অদ্ভুত। যেমন হঠাৎ করে উচ্চতা বৃদ্ধি পাওয়া, গায়ের রং দুধে আলতার চেয়েও বেশি উজ্জ্বল হয়ে যাওয়া, রাতের বেলা একা একা ছাদে যেতে ইচ্ছে করা, এমন আরও অনেক কিছু। অনিলা এইসব ব্যাপারে মায়ের সাথে আলোচনা করেও তেমন কোনো ফল পায়নি। লাবণ ইসলাম যেন গায়ে লাগাচ্ছেন না, বরং অনিলা তার মায়ের কিছু কর্মকাণ্ডে ভালোই অবাক হচ্ছে। তার মা তাকে জিন জাতি বিষয়ক কিছু বই কিনে দিয়েছেন, অথচ অনিলার এতটুকু বয়সে তার মা কখনো এইসব ভূত জিনের গল্পের বই কিনে দেননি। আর এখন কিনা এই বুড়ো বয়সে এসে এইসব কিনে দিচ্ছেন, আবার প্রতিদিন জিজ্ঞাসা করছেন সে পড়েছে কিনা। অনিলা তার মায়ের এসব কর্মকাণ্ডে বেজায় বিরক্ত। এমনিতে সে সারাদিন রাত আহমদের কথা ভাবতেই ব্যস্ত থাকে। সেই যে একদিন তাকে স্বপ্নে দেখেছিল, এরপর আর কোনো খবর নেই আহমদের। না অনিলার সাথে বাস্তবে দেখা হয়, না সে স্বপ্নে আসে। এটা নিয়ে অনিলার খুবই কষ্টে দিন কাটছে। সে আজও আহমদদের বাসায় যায়, যদি একবার দেখা পেয়ে যায় এই আশায়। দরজা খুলে রেখেছেন যে। আহমদদের ফ্ল্যাটে দরজা খোলা দেখে অনিলা আফসানাকে জিজ্ঞেস করে,
খুলে রেখেছি, কারণ আমি জানতাম আপনি আসবেন। আফসানা অনিলাকে এসে উত্তর দেয়, ও হ্যাঁ, কালই তো বলেছিলাম আজ এই সময় আসবো। অনিলা উদাস ভঙ্গিতে জবাব দেয়, আপনাকে চিন্তিত দেখাচ্ছে। কালও খেয়াল করেছিলাম। অনিলা আফসানাকে ভালোভাবে দেখে। আমাদের ব্যাপারে কৌশলে জিজ্ঞেস করবে নাকি? আপনার ভাই চাচা কাউকে দেখছি না যে, কোথাও গেছে নাকি? অনিলার কৌতূহল ধরে রাখতে পারল না আমাদের ব্যাপারে। শুধু তো তার ভাইয়ের কথা জিজ্ঞাসা করা যায় না, তাই ভদ্রতা দেখিয়ে তাদের চাচার কথাও জিজ্ঞেস করলো। তাই আমাদের আব্বুজান একটা দরকারি কাজে ভাইজান আর চাচাজানকে ডেকে পাঠিয়েছেন। আমাকেও যেতে বলেছিলেন। আমি বলেছি তারা ফিরে আসলেই আমি যাব। অনিলার প্রশ্ন শোনার সাথে সাথেই আফসানা উত্তর দিয়ে দেয়, কারণ সে আগে থেকে জানতো অনিলা কি জিজ্ঞেস করবে। কিন্তু আর কয়দিন পর থেকে অনিলার মনের ভাবনা পরে ফেলার সুযোগ আর থাকবে না। আফসানার অনিলার আরো কিছুক্ষণ কথা হয়, কিন্তু তাদের আলাপ আজ আর জমে ওঠে না। আমাদ মাথা নিচু করে বসে আছে। তার চারপাশে কাঁচের দেয়াল আর সারা শরীরে আগুনের ছেঁকা দেওয়া। তীব্র যন্ত্রণাতে সে চোখ মেলতে পারছে না। আজ কয়েকদিন ধরে সে এভাবে আছে, বলতে পারবে না। আহমদ মনে করার চেষ্টা করে কি হয়েছিল তার সাথে। আহমদ যেদিন তার চাচা রাশিদ বেগের গায়েব হয়ে যাওয়ার ব্যাপারটা তার আব্বুজান আর দাদাজানের কাছে জানাতে বের হয় বাসা থেকে, সেদিন সে তার প্রাসাদের প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু যখনই সে প্রাসাদের সীমানায় পৌঁছায়, তখন অনেক কালো ধোঁয়া এসে তাকে ঘিরে ফেলে। সে কিছু বুঝে ওঠার আগেই অচেতন হয়ে যায়, কিন্তু তার মনে আছে চেতনা হারানোর ঠিক আগ মুহূর্তে সে খুব পরিচিত কারো কণ্ঠ শুনতে পায়। আহমদ কাছের দেয়াল ভেদ করে বাহিরটা দেখার চেষ্টা করে, কিন্তু সে কিছু দেখতে পায় না। নিজেকে খুব অসহায় মনে হয় তার। রাশিদ বেগ আহমদের দিকে জল দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু আহমদ তাকে দেখতে পাচ্ছে না। সে ঠিকই দেখতে পাচ্ছে তাকে। রাশিদ বেগের 900 বছরের ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে। সে আজ মহাখুশি। সে এবার তাকে জিন প্রদান হওয়া থেকে কেউ আটকে রাখতে পারবে না। রাশিদ বেগ অট্ট হাসিতে ফেটে পড়ে। এই হাসি যদি কোনো মানুষ শুনতে পেত, তাহলে সে ভয়ে অজ্ঞান হয়ে যেত। সালমান বেগও তার স্ত্রী নার্গিস বেগ পাশাপাশি বসে আছেন। তাদের এত বড় প্রাসাদ প্রায় খালি পড়ে আছে। আজ অনেকদিন হচ্ছে তাদের ছেলে মেয়ে এখানে নেই। সালমান বেগের বোনের মেয়েকে তাদের জিন সমাজে ফিরিয়ে নিয়ে আসতে আহমদ আর আফসানাকে পাঠিয়েছেন তার পিতা সুলাইমান বেগ। তার পালিত কন্যা সাবরিনও তার মানব স্বামীকে যাবত জীবন কারাদণ্ড থেকে রেহাই দেওয়ার জন্য তাদের কন্যাকে খুবই দরকার। সুলাইমান বেগ তার পালিত কন্যা সাবরিনের সাথে খুব অভিমান করেছিলেন মানব স্বামী গ্রহণ করার কারণে। কিন্তু পরবর্তীতে যখন দেখলেন সাবরিন এক কন্যা সন্তান জন্ম দিয়েছে, যার দেহে মানব রক্ত প্রবাহিত হচ্ছে, তখন তার মন গলে যায়। তিনি তার 40 দিনের নাতনির মায়ায় পড়ে যান। তিনি চেয়েছিলেন সবাই এবার একসাথেই থাকবেন তাদের প্রাসাদে। কিন্তু জিন সমাজের কিছু অংশের বিরোধিতার মুখে পড়ে তিনি তার প্রাধান্য হারিয়ে নাতনিকে মানব সমাজের কাছে লালন পালন করতে দিয়ে দেন, আর মেয়ে এবং তার মানব জামাতাকে আজীবনের জন্য কারাবন্দী হতে হয়। সুলাইমান বেগ তার নাতনির নাম রাখেন বিলকিস, কারণ বহু বছর আগে সাবা নামক এক জাতি ছিল, তাদের রানীর নাম ছিল বিলকিস। তার পিতা অথবা মাতার মধ্যে একজন জিন এবং আরেকজন মানুষ ছিল। কিন্তু সুলাইমান বেগ যখন তার নাতনি বিলকিসকে মানব জাতির কাছে লালিত পালিত হতে দেন, তখন তিনি তার নামের ব্যাপারে তাদের কিছুই জানাননি। তাই মানব সমাজে যে তার নাম রাখা হয় অনিলা। সুলাইমান বেগ ভালো করে জানেন, যখন একজন মানুষের জিনের সন্তান হয়ে তাদের বৈধ বিবাহের মাধ্যমে, তখন সেই সন্তান কতটা শক্তিশালী হয়ে ওঠে। সালমান বেগ তার বাবা সুলাইমান বেগের ঘরে আসেন। তার মুখ থেকেই বোঝা যাচ্ছে কতটা চিন্তিত তিনি। পিতার পাশাপাশি যে বসলেন, আব্বুজান, আজ কয়েকদিন থেকে আমার কাছে কিছুই যেন ভালো ঠেকছে না। আমাদের মায়ের কাছে অনুরূপ। সালমান বেগ মাথা নিচু করে বললেন পিতাকে, কেন, কি হয়েছে বেটা? কি নিয়ে এত পেরেশানিতে আছো? সবকিছু তো ঠিকঠাকই চলছে? না আব্বুজান, ঠিক নেই। আমার কয়েকদিন থেকে মনে হচ্ছে আপনার আদরের নাতি নাতনি কোনো সমস্যায় পড়েছে। আবার হতেও পারে এটা আমার মনের ভুল। সালমান বেগের কণ্ঠে যথেষ্ট চিন্তার ছাপ। বেটা, ওদের নিয়ে কোনো দূর চিন্তা করো না। কেন করছো? রাশিদকে তো পাঠিয়েছি ওদের সাথে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। সালমান বেগ তার পিতার কথা শুনে আরো বেশি অস্থির হয়ে ওঠেন। কেন যে তার বাবা রাশিদ বেগকে এত ভরসা করেন তিনি ভেবে পান না। রাশিদ বেগের অতীতের কর্মকাণ্ডের কারণে তাকে কখনোই মন থেকে ক্ষমা করতে পারেননি তিনি। কিন্তু পিতার সিদ্ধান্ত থেকে শ্রদ্ধা দেখাতেই তার সাথে সালমান বেগ তার কলিজার টুকরা সন্তানদের এত দূর পাঠিয়েছেন। বেটা, আমার নাতি নাতনির চিন্তা যদি তোমাকে এতই পেরেশানিতে ফেলে দেয়, তাহলে আমি বলবো আজই একদিন জিন খাবরিকে পাঠিয়ে দাও তাদের খবর জেনে আসার জন্য। তাছাড়া ভুলে গেলে হবে না, নতুন চাঁদ আসমানে দেখা দিলে অতি অল্প সময় বাকি আছে কেবল। আর সালমান বেগ জানেন তার পিতা নতুন চাঁদের কথা বলে কি বোঝাতে চাইছেন। তার পালক বোনের মেয়ে বিলকিসের মানব শরীরে নতুন চাঁদ ওঠার সাথে সাথে জিনদের সমস্ত শক্তির উপসর্গ দেখা দিবে স্পষ্টভাবে।
সে সময় আহমদ বা আফসানার সেখানে থাকা জরুরি। সালমান বেগ তার পিতার সাথে আর কিছু না বলে একজন জিন খাবরির সাথে কথা বলতে চলে যান। যতক্ষণ পর্যন্ত তার সন্তানদের ভালো থাকার খবর না পাচ্ছেন তার মনে শান্তি আসবে না। অনিলার শরীর খারাপের লক্ষণগুলি বেড়ে চলছে। তার মনে হচ্ছে তার শরীরের চামড়া পুড়ে পুড়ে গলে পড়ছে, সে নিশ্চিত মারা যাবে। মেয়ের কষ্ট থেকে লাবণ ইসলাম মুখ চাপা দিয়ে কাঁদছেন। যে মেয়েকে তিনি এত বছর ধরে লালন পালন করলেন, তার এমন কষ্টের সময় তিনি কিছুই করতে পারছেন না। অনিলাকে কোলে তুলে নেয়ার সময়ই লাবণ ইসলামের বাবা একটা তাবিজের পুটলির সাথে কিছু লেখাসহ একটা কাগজও দিয়েছিলেন। লাবণী সেখানে পড়েছেন, অনিলা যখন সাধারণ মানুষ থেকে অধিক ক্ষমতা সম্পন্ন জিন জাতিদের একজন হওয়া শুরু করবেন, তখন তার মৃত্যু সমকষ্ট হবে। এ সময় তাকে কোনো প্রকার ওষুধ সেবন করানো যাবে না, একটা বদ্ধ ঘরে আটকিয়ে রাখতে হবে তাকে। কিন্তু এ সময় যদি জিনজাতি কেউ অনিলার পাশে থাকে, তাহলে তার উপস্থিতির কারণে অনিলার এই ভয়ানক যন্ত্রণাটা কিছুটা কম হবে। কিন্তু লাবণ ইসলাম জানে না অনিলার এই সময় কেউ তার পাশে থাকবে কিনা। লাবণ ইসলাম তার বাবার প্রিয় মিত্রের কথা ভাবেন, সে কি আসবেন তার নাতনির এমন কষ্টের সময়ে, নাকি কাউকে পাঠাবেন। কিন্তু লাবণ ইসলাম কিভাবে বুঝবেন যে তারা এসেছে? তিনি ভাবতে থাকেন। পাশের ঘর থেকে অনিলার গঙ্গানির শব্দ পাচ্ছেন তিনি। নিঃশব্দে চোখের পানি মুছলেন লাবণ ইসলাম। সারাটা আকাশ ভয়ঙ্কর কালো মেঘে ঢাকা পড়েছে, বাতাসে খুব জোরে বইছে। যে কোনো সময় ভীষণ ঝড় শুরু হতে পারে। আফসানা বারান্দায় দাঁড়িয়ে আছে, তাকে খুব ভীতু দেখাচ্ছে। তার ভাই আমাদের কোনো খবর নেই, সেই খবর তাদের প্রাসাদেও পৌঁছাতে পারছে না কোনোভাবে। আফসানা মোটামুটি নিশ্চিত যে তার ভাই কোনো বিপদে পড়েছে, কিন্তু এখন এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো উপায় জানা নেই তার ইচ্ছে করছে সব কিছু বাদ দিয়ে ভাইকে খুঁজে নিয়ে আসতে। খুব জোরে বিদ্যুৎ চমকালো আকাশে। আফসানা ভয় পেয়ে ভেতরে চলে এলো। জিন জাতির জন্য ঝড়, বাজ এবং বিদ্যুৎ চমকানো খুবই বিপজ্জনক। আফসানার হঠাৎ মনে হলো তার ঘরে কেউ ঢুকছে। সে ভয়ানক হুঙ্কার ছেড়ে বলল, কে এসেছো এখানে? যদি নিজের জান প্রিয় হয়ে থাকে এই মুহূর্তে স্থান ত্যাগ করো। আফসানার চোখের রং পরিবর্তন হয়ে সবুজ হয়ে গেল। তার চোখ থেকে যেন ঠিকরে ঠিকরে সবুজ আব আগুন বের হচ্ছে। আমাকে জিন প্রধান এখানে পাঠিয়েছেন। আমার নাম আসাদ, দয়া করে আপনি শান্ত হন। একটি শীতল কিন্তু গম্ভীর কণ্ঠ আফসানাকে বলল, সামনে হাজির হয়ে কথা বলো। আপনার কণ্ঠ এখনো শান্ত হয়নি। তার চোখ রাগে জ্বলছে। আফসানার চোখ যেন এখনো রাগে জ্বলছে। একটি লম্বা পুরুষের অবয়ব ধীরে ধীরে আফসানার সামনে প্রকাশ পায়। সে মাথা নিচু করে আফসানার সামনে দাঁড়িয়ে আছে। আব্বুজান তোমাকে পাঠিয়েছেন? জি, তিনি বেশ কয়েকদিন যাবৎ আপনাদের নিয়ে দুশ্চিন্তায় আছেন। আপনারা এখানে ভালো আছেন কিনা আমাকে দেখতে পাঠিয়েছেন। আফসানার মনটা নরম হয়ে আসে। সে মনে মনে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানায়। তাদের পিতার মনে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তার সন্তানেরা পেরেশানিতে আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আফসানা উত্তর দেয়। সে মনে মনে ভাবে, আমার ভাই তাহলে প্রাসাদে পৌঁছায়নি, কারণ পৌঁছলে তো তাদের আব্বুজান এই খাবরিকেই এখানে পাঠাতেন না। আফসানার ধারণাই তাহলে ঠিক, তার ভাই বিপদে পড়েছে। সে খাবরি আসাদকে বলে, কিন্তু আহমদ ভাই বেশ কয়েকদিন আগে প্রাসাদে যাওয়ার জন্য বের হয়েছিলেন, কিন্তু ফিরে আসেননি। একথা বলে আফসানা বিমর্ষ হয়ে পড়ে। ভাইজান, আমাদের চাচাজান রাশিদ বেগের গায়ে হওয়ার খবর পৌঁছে দিতে রওনা হয়েছিলেন। চাচাজান রাশিদ বেগ গায়েব, এখন বুঝতে পারছি তিনি পৌঁছাননি প্রাসাদে। দয়া করে আপনি পেরেশানি হবেন না। আমি একটি খবর পেয়েছি, কিন্তু এটা হুজুর প্রধানকে জানানো হয়নি। আমি যখন প্রাসাদ থেকে এখানে আসার উদ্দেশ্যে বের হই, তখনই আমাকে একজন পাহারাদার এই খবর দিয়েছেন। আমি খবরের সত্যতার ব্যাপারে নিশ্চিত না হয়ে হুজুর প্রধানকে পেরেশানিতে ফেলতে চাইনি। কি খবর পেয়েছো? কোনো ভনিতা না করে জলদি বলো। আফসানা আবার ভয়ানক হুঙ্কার দিয়ে বলল। তার হুঙ্কার শুনে খাবরি আসাদ ভয়ে কুঁকড়ে যায়। সে মাথা নিচু করে বলে, কয়েকদিন আগে প্রাসাদের একজন জিন পাহারাদারের শিশুপুত্র প্রাসাদের বাইরে খেলা করার সময় ছোট হুজুর আহমদ বেগকে প্রাসাদের দিকে আসতে দেখে, কিন্তু প্রাসাদে প্রবেশ করার আগেই ওনাকে ভয়ঙ্কর রকমের কালো ধোঁয়ার মতো কিছু ঘিরে ফেলে। এই শিশুটি এটা দেখার সাথে সাথে তার পিতাকে ডেকে আনতে যায়, কিন্তু সে এসে দেখে সেখানে কিছু নেই। এইটুকুই বলে খাবরি আসাদ থেমে যায়। আফসানা তাদের বিশাল আরামকে দাঁড়ায় বসে পড়ে। সে বুঝতে পারছে তার ভাইয়ের সাথে কি হয়েছে। তাদের প্রাসাদের মধ্যে শুধু 3 জনের কালো ধোঁয়ার মতো রূপ ধরার ইখতিয়ার আছে। সে 3 জন হচ্ছেন তাদের দাদা সুলাইমান বেগ, তাদের পিতা সালমান বেগ এবং তাদের দুঃসম্পর্কে চাচা রাশিদ বেগের। রাগে আফসানার চোখ ঠিকরে আগুন বের হচ্ছে। রাশিদ বেগের উপর প্রচন্ড ঘৃণা হচ্ছে তার। দাদাজান কত ভরসা করে তাকে পাঠিয়েছিলেন তাদের সাথে, আর এই রক্ষকই ভক্ষকের রূপ নিল। দাদাজানের ভুল হয়েছে, তাকে আবার বিশ্বাস করে। কিন্তু আহমদ ভাইকে কোথায় লুকিয়ে রেখেছে? আফসানা ভাবতে থাকে। সে বুঝে উঠতে পারছে না এই খবর প্রাসাদে তার পিতাকে জানাবে কিনা, নাকি নিজেই ভাইকে উদ্ধারের জন্য বেরিয়ে পড়বে। আপনি চাইলে আমি প্রাসাদে এই খবরটি পৌঁছে দিয়ে আসতে পারি। হুজুর প্রধান খোঁজ লাগাবেন যে কার এত বড় দুঃসাহস হয়েছে যে ছোট হুজুরকে কয়েদ করার। না,
এখনই আব্বুজানকে বলার দরকার নেই, কিন্তু কে ভাইজানকে নিয়ে গেছে এই ব্যাপারে আমি নিশ্চিত। আফসানা খাবড়ি আসাদের দিকে জল ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে বলে, দয়া করে আপনি আমাকে তার নাম বলুন, আমি এখনই তার সমস্ত শক্তি ধ্বংস করে দিয়ে তাকে হত্যা করে আসব। শুধু দয়া করে তার নামটি বলে আমাকে হত্যা করার অনুমতি দিন। আসাদের কণ্ঠে আনুগত্যের দৃঢ়তার প্রকাশ পাচ্ছে। সে পারলে এক মুহূর্তের মধ্যে তাদের সমাজ প্রধানের পুত্রকে মুক্ত করে আনে শত্রুর কয়েদ থেকে। চারদিকে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। আহমদকে কাছের ঘরটাতে এখনো বন্দি করে রেখেছে রাশিদ বেগ, কিন্তু এখন সে আশপাশে নেই। ঝড় বৃষ্টিকে জমের মতো ভয় পায় সে। আহমদ বুঝতে পারছে এখন রাশিদ বেগ তার কাছাকাছি নেই, কারণ সে যতক্ষণ এখানে ছিল ততক্ষণ আমাদের দৃষ্টি শক্তিকে সে তার বধ শক্তির মাধ্যমে দুর্বল করে রেখেছিল, যেন সে এই কাছের দেয়ালের বাইরে কিছু না দেখতে পারে। কিন্তু এখন সে দূরে থাকাতে আহমদ বাহিরের সবকিছু স্পষ্টভাবেই দেখতে পাচ্ছে। আহমদ বুঝতে পারছে তাকে কেন এক গভীর জঙ্গলে আটক রাখা হয়েছে। কেন আটকে রাখা হয়েছে সে বুঝতে পারছে। তার চারপাশে অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে। সূর্যের আলো খুব কম পৌঁছাতে পারে এদিকে। এখনই পালানোর মোক্ষম সময়। আহমদ মনে মনে ভাবতে থাকে, যদিও এই ঝড় বৃষ্টি তার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। আহমদ তার সমস্ত শক্তি দিয়ে কাছের দেয়াল ভেদ করার চেষ্টা করতে থাকে, কিন্তু তার চেষ্টা বারবার বিফল হতে থাকে। আহমদ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। অনিলার কথা মনে পড়ে যায় আহমদের। অনিলা না জানি এখন কেমন আছে। আহমদ বুঝতে পারছে না যে চাঁদ উঠে গেছে কিনা, এমনকি এটাও বুঝতে পারছে না এখানে কয়দিন ধরে আছে। সেভাবে যদি এমন হয় চাঁদ উঠে গেছে আর আফসানাও কোনো কারণে অনিলার সাথে না থাকতে পারে, তাহলে অনিলার জন্য এটা মারাত্মক কষ্টকর তো হবেই। আবার সে যখন বুঝে ফেলবে সে মানব সমাজে সে আর থাকতে পারবে না, তখন হয়তো অন্য কোনো জিনদের অঞ্চলে চলে যেতে পারে। আবার রাশিদ বেগ তাকে কয়েদও করে ফেলতে পারে। আহমদ আর কিছুই ভাবতে পারে না। সে কাছে দেয়ালে ঠেস দিয়ে বসে পড়ে। আফসানা আর খাবরি আসাদ তাদের ছাদের উপর দাঁড়িয়ে আছে। এদিকে টাই ঝড় থেমে গেছে। এদিকটা যখন ঝড় থেমে যায়, কিন্তু আকাশ এখনো পরিষ্কার থাকে না। আফসানা চিন্তা করছে, চাঁদ আসমানে দেখা দিতে আর মাত্র 2 দিন বাকি। আহমদ ভাইকে রাশিদ বেগের থেকে মুক্ত করে নিয়ে আসতে হবে এই 2 দিনের মধ্যেই। কিন্তু রাশিদ বেগ আহমদকে কোথায় কয়েদ করেছে আগে সেটা জানতে হবে। আফসানা ভাইকে উদ্ধার করার কৌশল আছে মনে মেলে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কিছু বলতে চাই। খাবরি আসাদ আফসানার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। বলে যা বলতে চাও। আমাদের আগে জানতে হবে রাশিদ বেগ ছোট হুজুরকে কোথায় কয়েদ করেছেন। সেটা জানা হয়ে গেলে তাকে উদ্ধারের জন্য আমরা অতি দ্রুত বের হতে পারবো। নিজেকে এত হুঁশিয়ার ভেবো না। তোমার কি মনে হয় এই কথা আমি ভেবে দেখিনি? আফসানা খাবরি আসাদের কথা পুরোপুরি না শুনেই তাকে ধমক দেয়। জি, আমি বুঝতে পারছি আপনি অবশ্যই এই ব্যাপারে ভেবেছেন, কিন্তু আমি বলতে চাচ্ছি যে রাশিদ বেগের আস্তানা কোথায় এটা জানার জন্য কোনো জিনকে পাঠাবো কিনা আমি এই ব্যাপারে আপনার অনুমতি চাচ্ছিলাম। খাবরি আসাদ আফসানাকে বুঝিয়ে বলে। আফসানা মনে মনে ভাবে এটা খাবরি ঠিকই বলেছে। এভাবে চিন্তা করে করে শুধু সময় নষ্টই হচ্ছে। তার চেয়ে ভালো কিছু সাধারণ জিন সেবকদের সে পাঠিয়ে দিক ভাইজান কোথায় বন্দী হয়ে আছে সেটা খুঁজে বের করতে। হাতে একদমই সময় নেই। ঠিক আছে, তুমি কিছু জিন সেবককে পাঠিয়ে দাও, কিন্তু তাদের সতর্ক করে দাও যেন এসব ব্যাপার কোনোভাবেই প্রাসাদে না হয়। আর যত দ্রুত সম্ভব তারা যেন ভাইজানের খবর আমাকে এনে দেয়। আপনি একদম পেরেশানি হবেন না। আমি কিছু শক্তিধর জিন সেবকদের পাঠাচ্ছি। ইনশাআল্লাহ ওরা ভোরে সূর্য ওঠার আগেই ছোট হুজুরের খবর। কথা বলে আসাদ উড়ে চলে যায়। আফসানের সাথে দাঁড়িয়ে অনিলার কথা। অনিলার শরীরে হাল এখন নিশ্চয়ই বেশি ভালো না। সে উড়ে এসে অনিলার রুমের বারান্দায় যেয়ে দাঁড়ায়। আফসানা দেখে অনিলা ভীষণ যন্ত্রণায় কাতরাচ্ছে, বিছানার এপাশ ওপাশ করছে আর আল্লাহকে ডাকছে। আফসানের ভীষণ মায়া হয় অনিলাকে দেখে। সে চিন্তা করে অনিলার পাশে যে কিছুক্ষণ বসবে, কারণ তার ভাইজান যদি পরে কখনো জিজ্ঞেস করে তার অনুপস্থিতিতে সে অনিলার পাশে ছিল কিনা, তখন আফসানাকে কি জবাব দেবে? আফসানা কি জবাব দিবে সে? আফসানা অনিলাদের বারান্দার কাঠের দরজা ভেদ করে তার পাশে যে বসবে, তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আর সাথে সাথেই অনিলার গঙ্গানির শব্দ থেমে যায়। অনিলার মনে হচ্ছে তার পাশে কেউ বসে আছে। তার কাছ থেকে খুব সুঘ্রাণ ভেসে আসছে অনিলার নাকে। তার শরীরের তীব্র যন্ত্রণাও অনেকটা কম লাগছে। সে চোখ খোলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ যন্ত্রণা কমে আসাতে তার 2 চোখের রাজ্যের ঘুম নেমে আসে। অনিলার সাথে সাথে ঘুমিয়ে আফসানা এখনো অনিলার পাশেই বসে আছে। সে অনিলার দিকে তাকিয়ে ভাবে তার প্রিয় ফুপুজান সাবরিনের সাথে তার মেয়ে বিলকিসের চেহারার হুবহু মিল আছে। বরং সময় যতই ঘনিয়ে আসছে বিলকিস আরো বেশি রূপবতী হয়ে উঠছে তার মায়ের থেকে। কিন্তু সে যে শুধু রূপবতী হবে না, সে হবে তাদের জিন সমাজের মধ্যে অন্যতম ক্ষমতাধর জিন কন্যা। কেননা তার মধ্যে জিন এবং ইনসান এই দুই জাতির সমস্ত সত্তার গুণাগুণ রয়েছে। কিন্তু বিলকিস
তখনই পুরোপুরিভাবে এসব ক্ষমতার অধিকারী হবে যখন সে তাদের জিন অঞ্চলের কোনো ক্ষমতাধর জিন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। আফসানার মাথায় হঠাৎ চিন্তা আসে, আর ভাইজান যে বিলকিসকে 40 দিনের শিশু অবস্থায় দেখে এতটা বছর তার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করে আছে, এই কথা তাদের দাদা জান, আবু জান বা আমি কেউই জানি, শুধুমাত্র আফসানার ওই রাশিদ বেগই জানে। এ কথা আফসানার মাথায় আসতেই সে এক ঝটকায় দাঁড়িয়ে যায়। দাদাজান ব্যাপারটাকে কিভাবে নেবেন? এতদিন এটা তার দেমাগে কেন আসেনি? আফসানা আবারও ভীষণ পেরেশানিতে পড়ে যায়। খাবরি আসাদ 3 জন শক্তিশালী জিনকে আদেশ করে আহমদ বেগকে খুঁজে বের করে আনার জন্য। এই 3 জন জিনের 3টি বিশেষ ক্ষমতা আছে। এদের একজন তার বিকট আওয়াজের প্রতিধ্বনির মাধ্যমে সামনে থাকা যে কোনো অদৃশ্য বস্তুর অস্তিত্ব টের পায়। তাদের অপরজন মাটি, সমুদ্র এবং বাতাসে লুকিয়ে থাকা যে কোনো বস্তুকে খুঁজে এনে দিত। আর আরেকজন যে কোনো কঠিন তরল বায়বীয় বস্তুর সাথে মিশে তার গুণাগুণ নষ্ট করে দিতে পারে। খাবরি আসাদ ভেবে দেখলো এই 3 জন জিনের নজর থেকে আহমদ বেগকে কোথাও লুকিয়ে রাখা সম্ভব নয়। ভোরের আলো ফোটার আগেই তারা আহমদ বেগের খবর এনে দিতে পারবে। আসাদ তাদেরকে জিন অঞ্চল থেকে উত্তর পূর্ব দিকে যাওয়ার হুকুম দেয়, কারণ ওদিকটায় জিন এবং ইনসান উভয়েরই আনাগোনা খুব কম হয়। ওদিকেই কোনোভাবেই লুকিয়ে রাখা হতে পারে আহমদকে। আহমদ অনেকক্ষণ থেকেই চেষ্টা করে যাচ্ছে কাঁচের দেয়াল ভেদ করার। এখনো রাশিদ বেগ কাছাকাছি আসেননি। বিদ্যুৎ চমকানো দেখে হয়তো কোনো গর্তের ভিতর লুকিয়ে আছে। আহমদ চিন্তা করে, ঠিক এখন যদি সে এখান থেকে বের হতে পারত। হঠাৎ আহমেদ দূর থেকে কেমন বিকট চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে আওয়াজের উৎসের দিকে ভালোভাবে তাকায়। সে দেখতে পায় 3টি আগুনের হুলকা আহমদের কাছের ঘরের দিকে ছুটে আসছে। সে আগুন দেয়ালের সাথে খুব জোর। আহমদ চমকে গিয়ে পিছিয়ে যায়। সে তার চারপাশে তাকিয়ে রেখে কাছে দেয়াল আর নেই। তার সামনে 3 জন জিন দাঁড়িয়ে আছে। তার আমাকে সালাম দিয়ে জানায় তাকে উদ্ধার করার জন্য তার বোন আফসানার আদেশে খাবরি আসাদ এখানে পাঠিয়েছে। আহমদ আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া জানায়। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে অনিলার কাছে যাওয়ার জন্য রওনা দেয়। যদি রাশিদ বেগ কোনোভাবে টের পায় আহমদ তার কবজা থেকে ছুটে গেছে, তাহলে খুব ঝামেলা হয়ে যাবে। আহমদ মনে মনে আফসোস করে রাশিদ বেগকে এখান থেকে পাকড়াও না করতে পারার কারণ, কিন্তু আহমদ তাকে কোনোভাবেই ছেড়ে দিবে না। খাবরি আসাদকে খুব ভোরে ওই 3 জন জিন এসে আহমদকে খুঁজে পাওয়ার সুখবর জানায়। খাবরি আসাদ এই সুখবর আফসানাকে জানাতে যায়। সে যে দেখে আফসানা তার ঘরে চিন্তিত মুখে বসে আছে। খাবরি আসাদ আফসানার পাশে এসে দাঁড়ায়। আফসানা মাটির দিকে গিয়েছিল। আসাদের উপস্থিতি টের পেয়ে সে মুখ তুলে তাকায়। ভাইজানের কোনো খবর পেয়েছ? জি, আপনার জন্য সুখবর আছে। ছোট হুজুরকে খুঁজে পেয়েছি। উনি এখন মুক্ত। ইনশাআল্লাহ আগামীকাল ভোরের মধ্যেই তিনি এখানে পৌঁছে যাবেন। খাবরি আসাদের কথা শুনে আফসানার মুখ ফুসিতে ঝুলে ওঠে। কিন্তু সেভাবে খাবরি আসাদ এই খবর পেল কিভাবে? তুমি কিভাবে নিশ্চিত হলে যে ভাইজান রাশিদ বেগের কয়েদ থেকে মুক্তি পেয়েছে? যাদেরকে পাঠিয়েছিলে তারা কি করে এত জলদি থেকে পেল? আফসানা এখনো নিশ্চিত হতে পারছে না। আপনার অনুমতি পেয়ে আমি যাদের পাঠিয়েছিলাম তারা 3 জন খুব শক্তিশালী এবং দ্রুতগামী জিনিস। বাতাসের সাথে মিশে তারা চলাচল করতে পারে। তাদের একজন আমাকে এই খবর দিয়ে গেছে। ও আলহামদুলিল্লাহ, ভাইজান তাহলে আসছেন। কিন্তু রাশিদ বেগকে কি পাকড়াও করতে পেরে? আফসানা উৎকণ্ঠার সাথে জিজ্ঞেস করে আসাদকে। জি না, সে আশেপাশে ছিল না, কিন্তু আমি 2 জন জিন সেবককে সেখানে পাহারায় থাকতে দিয়েছি, যেন রাশিদ বেগের উপস্থিতি টের পেলেই তারা তাকে ধরে প্রাসাদে নিয়ে যায়। খাবরি আসাদের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আফসানা। আসাদকে মনে মনে ধন্যবাদ জানায়। আগামীকাল রাতের মধ্যেই চাঁদ উঠে যাবে। লাবণী ইসলাম এই কয়েকদিন অফিসে যাচ্ছেন না। সারাদিন শুধুই কাঁদছেন, কারণ তার মেয়ে খুব কষ্টে আছে এখন। আর চাঁদ ওঠার পরপরই অনিলা চিরদিনের মতো তাকে ছেড়ে চলে যাবে। লাবণী ইসলাম মেয়ের কাছে যে বসেন। অনিলা এখন ঘুমাচ্ছে। এই কয়দিনে খুব সুন্দরী হয়ে গেছে সে। তিনি মেয়ের পায়ে থেকে তাকান। অনিলার 2 পা লম্বা হতে হতে বিছানার শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছে। লাবণী ইসলামের মনে আছে তিনি যখন অনিলার জন্য এই নতুন খাট বানিয়ে আনেন তখন অনিলা রাগ করেছিল, কারণ খাটটার দৈর্ঘ্য অনেক বেশি ছিল বলে। তার মেয়ের নাকি এত বিশাল বিছানায় শুতে ভালো লাগে না। লাবণী ইসলাম সেই দিনের কথা ভেবে হাসি দিয়ে চোখের পানি মুছেন। তিনি অনিলার হাত ধরেন। ভয়ানক শীতল হয়ে আছে 2 হাত, আর তুলার মতো নরম। লাবণী ইসলামের জায়গায় অন্য কি হলে এতক্ষণে মারাত্মক ভয় পেত, কিন্তু তিনি পাননি। সে কাগজটা লেখা আছে অনিলার শরীরে এই সময় কি কি পরিবর্তন ঘটবে। লাবণী ইসলাম পড়েছেন সব। অনিলা ধীরে ধীরে চোখ মেলে। ভীষণ যন্ত্রণায় তার চোখ দুটি ভারী হয়ে আছে। সে তার মায়ের দিকে তাকায়। মা হাসি মুখে তার দিকে তাকিয়ে আছেন, কিন্তু মায়ের চোখ ফুলে আছে। মা কি কেঁদেছ নাকি? অনিলা নিজেকে জিজ্ঞেস করে। লাবণী ইসলাম মেয়ের 2 চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। গায়ে শিহরণ জাগানো সবুজ 2টি চোখ অনিলার। এত দ্রুত তার চোখের রং পাল্টে যাবে লাবণী ইসলাম ভাবতে পারেননি। তিনি মেয়ের চোখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলেন। কি দেখছো মা? আমাকে খুব দুর্বল দেখাচ্ছে না?
না, তোকে খুব সুন্দর লাগছে রে মা। লাবণ ইসলাম মেয়েকে হেসে জবাব দেন। আচ্ছা মা, এই কয়দিন সূর্য ডোবার সাথে সাথে আমার এমন লাগে কেন? আজকে ডাক্তারের কাছে নিয়ে চলো আমাকে। অনিলার কথা শুনে লাবণ ইসলামের বুক হাহাকার করে ওঠে। তিনি মনে মনে ভাবেন, তার যেই কারণে এত যন্ত্রণা হচ্ছে, এটা কমানোর জন্য কোনো ডাক্তার বা ওষুধ নেই। তোর সাথে আমার কিছু কথা আছে, আজ আর কোনো লুকোচুরি নয়। আজ এখনই লাবণ ইসলাম সব খুলে বলবেন অনিলাকে। সে কে, কি তার অস্তিত্ব, সব। মা, আগে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে, পরে তোমার সব কথা শুনবো। মেয়ের কথা শুনে লাবণ ইসলামের খুব মায়া লাগে। আর একদিন আছে মেয়েটা তার কাছে, আজ তাকে তিনি নিজ হাতে তুলে খাওয়াবেন যা খেতে চায় সে। কি খেতে ইচ্ছে হচ্ছে রে মা তোর? ঝাল কিছু বানিয়ে আনবো? ঝাল খাবারের কথা শুনে অনিলা কেমন লাভ দিয়ে ওঠে। না না মা, ঝাল কিছু দিও না, খুব মিষ্টি কিছু দাও, শ্যামাই বা জর্দা টাইপের। লাবণ ইসলাম জানতেন জিনরা মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে, আর সেটা নিজের চোখে দেখলেন। তিনি অনিলার জন্য জর্দা বানাতে রান্নাঘরের দিকে চলে গেলেন। অনিলার খাওয়া শেষ হলেই তিনি আর দেরি করবেন না, তাকে সব জানাবে। অনিলা ভাবতে থাকে, আসলে তার আফসানাদের বাসায় খাওয়া সেই মিষ্টিগুলি খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু মাকে তো এটা বলা যাবে না, কারণ মা ওদের কথা কিছু জানে না। অনিলা আস্তে আস্তে বিছানা থেকে নামার চেষ্টা করে। সারা শরীরে এখনো খুব ব্যথা তার। ওয়াশরুমের দিকে বাবার আসে। ওয়াশরুমে যাওয়ার সময় অনিলা তার ড্রেসিং টেবিলের সামনে থমকে দাঁড়ায়। নিজেকে আয়নায় দেখে খুব জোরে চিৎকার দেয়। লাবণ ইসলাম চিৎকার শুনে দৌড়ে আসেন। কি হয়েছে রে মা, চিৎকার দিলি কেন? অনিলার উচ্চতার কারণে লাবণ ইসলামকে ঘাড়ে উঁচিয়ে কথা বলতে হচ্ছে তার সাথে। লম্বায় 6 ফুট ছাড়িয়ে গেছে অনিলা। তার পরনের পোশাকগুলি খুবই ছোট হয়ে গেছে। মা, আমার কি হয়েছে? আমি দেখতে এমন হয়ে গেছি কেন? অনিলার কথা শুনে মনে হচ্ছে সে এখনই কেঁদে দিবে। আরে কিছু হয়নি, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। লাবণ ইসলাম ইচ্ছে করেই মেয়ের সামনে থেকেই সরে আসলেন। হাজার কিছু লুকাবেন না তিনি, কোনো বাহানাও দেখাবেন না অনিলাকে। অনিলা নিজে নিজের অস্বাভাবিকতাগুলোকে বোঝার চেষ্টা করুক, তাহলে লাবণ ইসলামের জন্য অনেক সহজ হয়ে যাবে অনিলাকে সবকিছু বোঝানো। অনিলা ভালো করে আয়নায় নিজেকে দেখতে থাকে। যদিও আয়নাটাতে নিজেকে দেখতে তার কিছুটা ঝুঁকে নিতে হচ্ছে। নিজের গালে হাত দেয় সে। কেমন নরম আর ঠান্ডা হয়ে আছে তার মুখ। অনিলা এবার নিজের চোখাচোখি হয় আয়নায়। সে দেখে তার চোখ কেমন সবুজ হয়ে আছে। সে তার হাত দিয়ে দু চোখে স্পর্শ করে। অনিলা এবার খুবই চমকে যায়। তার চোখ দুটো খুবই শীতল হয়ে আছে, কিন্তু অনিলার মনে হচ্ছে তার চোখের মতো আর কার যেন চোখ সে দেখেছিল একবার, কিন্তু সে মনে করতে পারে না। অনিলা নিজের ডান হাতকে বা বাম হাত দিয়ে ছুঁয়ে দেয়। সাথে সাথেই তার মনে পড়ে যায় ঠিক এমনই স্পর্শ সে আফসানার কাছে পেয়েছিল একদিন। অনিলা খুব ভাবনায় পড়ে যায়। লাবণ ইসলাম চুলায় জর্দা বসিয়ে নিজের ঘরে যান। আলমারি খুলে তার পুরনো ডায়েরিটা বের করেন, আর সাথে সেই রেশমি কাপড়ের পুটলিটা। এটা তিনি কিছুক্ষণ পর অনিলার হাতে দিবেন। এই ডায়েরিতে সবকিছু লিখে রেখেছেন তিনি। লাবণ ইসলাম তার ফোনটা হাতে নিয়ে অনিলার বাবাকে ডায়াল করেন। আহমদের আর তর্স হয়েছে না অনিলার কাছে জলদি পৌঁছানোর জন্য। সে জেনে গেছে নতুন মাসের চাঁদ এখনো ওঠেনি। আল্লাহর কাছে শুকরিয়া জানায় সে। জলদি পৌঁছাতে পারলে ভালো হতো। আহমদ মনে মনে ভাবে, তার আরো প্রায় 100 বছর পার না হওয়া অবধি সে খুব দ্রুত স্থান ত্যাগ করার বিশেষ ক্ষমতা লাভ করতে পারবে না। আহমদ তার বোন আফসানার কাছে শুনেছিল তাদের অঞ্চলে জিনদের হাতে বানানো মিষ্টিগুলো অনিলার খুব ভালো লেগেছে। আহমদ তাদের অঞ্চলের কাছাকাছি এসে তার রূপ পরিবর্তন করে অনিলার জন্য কিছু মিষ্টি কিনে নেয়। লাবণ ইসলাম এক বাটি মিষ্টি জর্দা নিয়ে অনিলার রুমে আসেন। অনিলা এখনো আয়নাতে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। লাবণ ইসলাম হাতের বাটিটা টেবিলের উপর রাখেন। আর কত নিজেকে দেখবি মা, আয়, জর্দা করেছি তোর জন্য, খেয়ে নে। লাবণ ইসলাম হাসি দিয়ে মেয়েকে কাছে ডাকেন। যাই বলো মা, আমার কিন্তু নিজের এই পরিবর্তন খুব ভালো লাগছে। অনিলা আয়না তাকিয়েই নিজেই হাসতে থাকে। জর্দার বাটিটা টেবিল থেকে নিয়ে লাবণ ইসলামের হাতে দেয় সে। আজকে তোমার হাতে খেতে ইচ্ছে করছে মা, খাইয়ে দাও প্লিজ। লাবণ ইসলাম হাসি মুখে মেয়ের মুখে খাবার তুলে দেয়। তার খুব কান্না পাচ্ছে, কিন্তু তিনি নিজেকে শক্ত রাখছেন। অনিলার সামনে কিছুতেই কাঁদবেন না তিনি, যত কষ্টই হোক না কেন। অনিলাকে খাওয়ানো প্রায় শেষ, এখন সময় তার হাতে ডায়েরিটা দেয়ার। লাবণ ইসলাম তার ঘরে যান ডায়েরিটা নিয়ে। আফসানা একটা চুড়ি হাতে নিয়ে বসে আছে। চুড়িটার উপর অনেক সূক্ষ্ম কারুকার্য করা। প্রতিটা কারুকার্যের মাঝে মাঝে খুব মূল্যবান ভাবতে দেখেন। চোখ ধাঁধানো আলো বের হচ্ছে গয়নার থেকে। সোলাইমান বেগ যখন আহমদ আর আফসানাকে এখানে পাঠান, তখন এই একজোড়া চুড়ি তাদের সাথে পাঠান তার নাতনি বিলকিসের জন্য। তিনি খুব স্পষ্ট করে বলে দিয়েছেন, বিলকিস যখন তাদের প্রাসাদে পৌঁছাবে তখন যেন এই চুড়ি জোড়া তার হাতে পড়া থাকে। আফসানা খুব ভয়ে ভয়ে চুড়িটার দিকে তাকিয়ে আছে, কারণ তার হাতে শুধু একটা চুড়ি, আর একটা সে খুঁজে পাচ্ছে না। কিন্তু আফসানা বুঝে ফেলেছে এই চুড়ির আরেকটা জোড়া কোথায় আছে। রাশিদ বেগের নাম মাথায় আসতেই আফসানার মেজাজ বিগড়ে গেল। যেভাবেই হোক প্রাসাদে পৌঁছানোর আগে তাকে খুঁজে বের করতেই হবে। অনিলা মায়ের হাত থেকে ডায়েরিটা নিয়ে তার মাঝ বরাবর খুলে
লাবণ ইসলাম মেয়ের পাশে দাঁড়িয়ে আছেন। তার বুক ধক ধক করছে। তিনি বুঝতে পারছেন না অনিলা সবকিছু জানার পর কি করবে। অনিলা ডায়েরির এক একটা পেজ উল্টায় আর হাত দিয়ে নিজের চোখের পানি মুছতে থাকে। সে যে একজন জিনের বংশধর, এই ব্যাপারটা না যত বেশি অবাক করেছে তাকে, তার সে বেশি কষ্ট পাচ্ছে সে এটা জেনে যে তার এই মা বাবা তাকে জন্ম দেননি। অনিলার হাত কাঁপছে, সে আর পড়তে পারছে না। অনিলা ডায়েরিটা হাতে নিয়ে তার মায়ের রুমে যায়। লাবণ ইসলাম মেয়েকে ডায়েরিটা পুঁতে দিয়ে নিজের রুমে চলে গিয়েছিলেন। অনিলা মায়ের কাছে যে দেখে তিনি তার রকিং চেয়ারে বসে সিলিং এর দিকে তাকিয়ে আছেন। তার গাল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। অনিলা মায়ের সামনে হাঁটু গেড়ে বসে মায়ের কোলে মাথা রাখে। লাবণ ইসলাম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। দুজনের মুখেই কোনো কথা নেই, চারপাশে শুধুই নীরবতা। অনেকক্ষণ পর অনিলা মাথা তুলে মায়ের দিকে তাকায়। এখনো মায়ের চোখ বেয়ে পানি পড়ছে। অনিলা মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা, আমি তোমার সাথেই থাকবো। অনিলা মায়া ভরা দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। বোকা মেয়েটা আমার, তোকে যদি আমার সাথে এখন রাখা যেত তাহলে কি আমি কোথাও যেতে দিতাম তোকে? বল মা। কিন্তু তোকে যে যেতে হবে তোর জাতির কাছে, যে এই সমাজে তোর জন্ম, এটাই তোর জন্য সবচেয়ে উত্তম হবে রে মা। লাবণ ইসলাম কান্নামাখা কণ্ঠে বললেন, কিন্তু মা, আমি কোথায় যাব? আমি তো কিছুই জানি না এসবের। আমি কোথা থেকে এসেছি, আমার বাবা মা কে, কোথায় আমার ঠিকানা? অনিলার কথা শুনে লাবণ ইসলামের কথা মনে পড়ে যায় তার বাবা মারা যাওয়ার সময়ের কথা। লাবণ ইসলামের বাবা যখন খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তিনি তার বাবাকে অনিলার বাবা মায়ের কথা জিজ্ঞেস করেছিলেন। তিনি শুধু এতটুকু বলেছেন, অনিলার যখন যাওয়ার সময় হবে মানুষের সমাজ থেকে তখন যেন লাবণ ইসলাম তাকে যেতে দেয়। অনিলার সব ব্যাপার আগে থেকেই নাকি ব্যবস্থা করা আছে। লাবণ ইসলামের বাবা এতটুকুই বলে আর কিছু বলতে পারেন। তিনি তারপর ইন্তেকাল করেন। অনিলা মায়ের সাথে কথা বলার সময় খেয়াল করলেও তার শরীর আবার খারাপ হয়ে আসে। লাবণ ইসলাম ব্যাপারটা খেয়াল করলেন। তিনি মেয়েকে ধরে আস্তে আস্তে তার রুমের দিকে নিয়ে গেলেন। অনিলা রুমে এসে বিছানায় শুয়ে আহমদ বাসায় পৌঁছে গেছে। ভাইকে এতদিন পর থেকে আফসানা আনন্দে আটখানা হয়ে পড়েছে। আহমদ বোনের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিয়ে বলল, বোন, তুই জিন সেবকদের আমাকে খুঁজতে পাঠিয়ে খুব ভালো করেছিস। আর ভালো হয়েছে প্রাসাদে কিছু জানাসনি। আমি তো ভেবেছিলাম আর কোনোদিন হয়তো কারোর সাথে দেখা হবে না। ভাইজান, আমিও খুব ঘাবড়ে গিয়েছিলাম আপনি ফিরে আসছেন না দেখে। ভাগ্যিস আব্বুজান খাবরি আসাদকে পাঠিয়েছিলেন, না হলে তো আমি বুঝতে পারছিলাম না যে কি করব। আফসানা বাতাসে ভাসতে ভাসতে আহমাদকে বলে, কিন্তু ভাইজান, রাশিদ বেগকে কি আপনাকে কিছু বলেছে? কেন কয়েদ করেছিল আপনাকে? কেন আবার? সে আগের কাহিনী তার। আমি না থাকলে আমাদের পরিবার থেকে পরবর্তী সমাজ প্রধান তো ওই হবে, কিন্তু এবার সে সব সীমা ছাড়িয়ে গেছে। আমাকে জানে মেরে ফেলার হুমকি দিয়েছিল, বলেছিল নতুন চাঁদ ওঠার সাথে সাথে আমাকে আগুনে জ্বালিয়ে মারবে। ভাইয়ের কথা শুনে আফসানার কলিজা কেঁপে ওঠে। ভাইজান, আপনি এখন আর চিন্তা করবেন না। খাবরি আসাদ দুজন জিন সেবকদের হুকুম দিয়েছে ওই বদমাশকে পাকড়াও করে প্রাসাদে নিয়ে যেতে। কিন্তু ভাইজান, একটা সমস্যা হয়ে গেছে। দাদা জান যে দুটো চুড়ি দিয়েছিলেন বিলকিসকে দেওয়ার জন্য, সেখান থেকে একটা গায়েব। আফসানার কথা শুনে আহমদ অবাক হয়ে গেল। ওই চুড়ি জোড়া লাগবেই, না হলে বিলকিস প্রাসাদে প্রবেশ করতে পারবে না, খুব ঝামেলা হয়ে যাবে। কি বলিস? কোথায় যাবে খুঁজে দেখিসনি? খোঁজা লাগবে না ভাইজান, কারণ চুরিটা চুরি করে নিয়ে গেছে রাশিদ বেগ। এবার আমাদের ভীষণ রাগ উঠে যায়। তার চোখ সবুজ হয়ে চলতে থাকে। সে ভাবতে থাকে এবার আর ছাড় দিবে না সে রাশিদ বেগকে। না কোনো ক্ষমা, না তো যাবজ্জীবন দণ্ড। এবার রাশিদ বেগকে তো মরতেই হবে। ওইদিকে লাবণ ইসলাম বারান্দায় দাঁড়িয়ে আছেন। আকাশা যা একদম পরিষ্কার, মেঘের ছিটে ফোঁটাও নেই। কে বলবে দুদিন আগেও ঝড় হয়েছিল। তিনি দেখছেন কখন চাঁদ উঠবে। চাঁদ উঠলেই অনিলাকে নতুন পোশাক পরিয়ে দিবেন। আগের গুলি তো এখন আর পরতে পারবে না। তিনি মনে মনে ভাবলেন, আচ্ছা, জিনরা কি জামা কাপড় পরে? নিজের প্রশ্নে নিজে হাসেন লাবণ ইসলাম। আমাদের আফসানা ছাদের ট্যাঙ্কের উপর বসে আছে। আর কিছুক্ষণ পরেই চাঁদ উঠবে। আমাদের মাঝে একবার অনিলাকে দেখে এসেছিল, কিন্তু অনিলার যন্ত্রণা, মাথা মুখ দেখে আহমদ খুব কষ্ট পাচ্ছিল। তাই আফসানা ভাইকে ছাদে নিয়ে আসে। ভাইজান, তোমার এতদিনের প্রতীক্ষা তাহলে শেষ হতে যাচ্ছে। আফসানা দুষ্টু হাসি দিয়ে ভাইয়ের দিকে তাকায়। এখনো অনেক কাজ বাকি আছে রে। বিলকিস আমাদের সাথে কিভাবে মানিয়ে নেবে? দাদাজানকে কিভাবে জানাবে আমার পছন্দের কথা? আমাদের মুখে চিন্তার ছাপ। হ্যাঁ ভাইজান, আপনি যখন এখানে ছিলেন না তখন আমিও ভেবেছিলাম এই ব্যাপারে। বিলকিসকে প্রাসাদে নেওয়ার পর আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। আহমদ মুচকি হেসে বোনের দিকে তাকায়। আফসানাও হাসি দিয়ে মাথা নাড়ে। এই মাথা নাড়ানোর অর্থ হচ্ছে সে জানে গুরুত্বপূর্ণ কাজটা কি। লাবণ ইসলাম মেয়েকে খুব সুন্দর একটি সাদা পোশাক পরিয়ে দিলেন। তাকে দেখতে রানীর মতো লাগছে। অনিলার কাছে তখন তার কোনো হুঁশ নেই।
তাকে দেখে মনে হচ্ছে খুব গভীর ঘুমে তলিয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পর পর যন্ত্রণায় কাতরে উঠছে সে। লাবণ ইসলাম এখনো কান্না করেই যাচ্ছেন। তিনি অনিলার রুম থেকে বেরিয়ে আসলেন। হঠাৎ তার মনে হলো তার পুরো বাসা খুব মিষ্টি একটা সুবাসে ভরে গেছে। লাবণ ইসলাম চোখে মুখে একটা হাসি দিলেন। তিনি বুঝতে পারছেন অনিলার যাওয়ার সময় একদম ঘনিয়ে এসেছে। তিনি হাসি মুখে মেয়েকে বিদায় জানাতে চান। আহমদ আর আফসানা অনিলার দুপাশে বসে আছে। অনিলাকে সাদা পোশাকে খুব সুন্দর দেখাচ্ছে। আমাদের ইচ্ছা করছে নিঃশ্বাস বন্ধ করে অনিলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে, কিন্তু ছোট বোন পাশে থাকাতে লজ্জায় সে তাকাতে পারছে না। অনিলার যন্ত্রণা বেড়ে চলেছে, খুব ছটপট করছে সে। একটু পরপর চোখ মেলছে। যন্ত্রণাতে তার দুই চোখ থেকে সবুজ রঙের আগুনের হুলকা বেরোচ্ছে। আমাদের আফসানা অনিলার দুই হাত শক্ত করে ধরে আছে। চাঁদ ডুবে যাওয়ার সাথে সাথেই অনিলার সব কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে। আমাদের খুব খারাপ লাগছে অনিলার এই অবস্থা দেখে, কিন্তু পরক্ষণেই এই ভেবে ভালো লাগছে তার যে আর কিছুক্ষণ পরেই অনিলা তাদেরই একজন হয়ে যাবে। আহমদ এক হাতে তার বাঁশিটা বের করে বাজাতে থাকে, কারণ সে জানে এই বাঁশির সুর অনিলার খুবই পছন্দের। অনিলা দেখতে পাচ্ছে দুজন মানুষ অনেক দূর থেকে হেঁটে আসছে তার দিকে, কিন্তু তাদের চেহারা দেখা যাচ্ছে না। তাদের একজনের হাতে সুন্দর একটা বাঁশি, সে খুব মোহনীয় সুরে বাঁশি বাজাচ্ছে। তারা দুজন অনিলার আরো কাছাকাছি চলে আসে, হাত বাড়িয়ে দিয়ে ডাকছে তারা অনিলাকে। অনিলা তাদের মুখ দেখা, তারা অনিলার হাত ধরে ফেলে, আর সাথে সাথেই তাদের চেহারা স্পষ্ট হয় অনিলার কাছে। এ তো আহমদ আর আফসানা। অনিলার চোখ খুলে যায়, তার মাথা খুব হালকা হালকা লাগছে। পুরো ঘর অন্ধকার। অনিলার মনে হচ্ছে তার দুপাশে দুজন বসে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার একদম ভয় লাগছে না। ধীরে ধীরে অনিলার সামনে সব স্পষ্ট হয়ে আসে, যদিও সেখানে কোনো আলো নেই। অনিলা তাকিয়ে দেখে তার বাম পাশে আহমদ বসা, সে তার হাত ধরে আছে। অনিলা লজ্জা পেয়ে যায়, সে তাড়াতাড়ি তার হাত ছাড়িয়ে নেয় আহমদের হাত থেকে। ডান দিকে তাকিয়ে দেখে আফসানা বসা, তারা দুজনই তার দিকে তাকিয়ে হাসছে। অনিলা আর বুঝতে কষ্ট হলো না তারা কে এবং তারা দুজন এখানে কেন এসেছে। সে উঠে বসে। এখন শরীর একদম ঝরঝরে, কোনো যন্ত্রণা নেই। সুস্বাগতম আপনাকে আমাদের জিন সমাজে। আফসানা হাসি দিয়ে অনিলাকে বলে, ধন্যবাদ। অনিলা ছোট করে জবাব দেয়। আহমদ এখনো তার দিকে তাকিয়ে আছে। অনিলার খুব লজ্জা লাগছে, সে মনে মনে চাচ্ছে আমার যেন এখান থেকে চলে যায়। ভাগ্যিস জিনদের মনের কথা অন্য জিনরা বুঝতে পারে না। আপনার নানা যান আমাদের এখানে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে। অবশেষে আহমদ মুখ খুলল। কোথায় যেতে হবে আমাকে? অনিলা জিজ্ঞেস করে। অনেক দূরে, যেখানে এই মিষ্টিগুলি পাওয়া যায়। আফসানা হাসি দিয়ে আমাদের নিয়ে আসা মিষ্টিগুলি অনিলার সামনে এনে রাখে। অনিলার মিষ্টিগুলো দেখে অবাক হয়ে যায়। তার তো এই মিষ্টিগুলো খেতে খুবই ইচ্ছে করছিল। সে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে একটা মিষ্টি মুখে দেয়। ভাইজান, আপনার জন্য মিষ্টিগুলি এনেছেন, তাকে একটা ধন্যবাদ তো দিন। আফসানার দুষ্টুমি দেখে লজ্জায় অনিলার দুই গাল লাল হয়ে যায়। আহমদ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আমি যাওয়ার আগে আমার মায়ের সাথে দেখা করতে চাই। অনিলা আফসানার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, আপনি তার সাথে দেখা করে আসুন, আমরা অপেক্ষা করছি। আফসানা অনিলাকে মায়ের সাথে দেখা করে আসতে বলে। অনিলা বিছানা থেকে তার রুমে নেমে লাবণী ইসলামের ঘরের দিকে যায়। তার নিজের শরীরটা খুব হালকা লাগছে। অনিলার মনে হচ্ছে সে বাতাসে ভেসে ভেসে হাঁটছে। লাবণী ইসলাম এখনো বারান্দায় বসে আছেন। অনিলা মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। মা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, ওরা আমাকে নিতে এসেছে। অনিলা অঝরে কান্না করছে, কিন্তু লাবণী ইসলাম নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন। মেয়েকে বিদায় দিতে হবে। যেখানে থাকিস ভালো থাকিস মা। লাবণী ইসলাম জোর করে গলায় কান্না আটকে রাখার চেষ্টা করেন। মা, তুমি একা থাকবে কি করে? তোমার কষ্ট হবে না? অনিলার কথা শুনে লাবণী ইসলাম হেসে বলেন, কালকে তোর বাবা আসছেন দেশে, এখন থেকে আমরা একসাথেই থাকবো। লাবণী ইসলামের কথা শুনে অনিলা শান্তি পায়। সে বুঝতে পেরেছে আশরাফ হোসেন এতদিন কেন দেশের বাইরে ছিলেন। বাবার সাথে দেখা করা হলো না আর। অনিল আক্ষেপে সুরে বলে। লাবণী ইসলাম মেয়েকে জড়িয়ে ধরেন। তার মনে হলো যেন তিনি খুব নরম কিছুকে ধরেছেন, যার দেহে কোনো হাড় নেই। আমি আসি মা, নিজের খেয়াল রেখো, কখনো সুযোগ পেলে তোমাদের এসে দেখে যাব। অনিলা বের হতে নেয়। একটু দাঁড়া মা। লাবণী ইসলাম পেছন থেকে ডাকেন। তিনি অনিলার সামনে যে তার বাহুতে বাঁধা তাবিজের সুতিটা খুলে দেন। অনিলা একটা হাসি দিয়ে চোখের পানি মুছে বেরিয়ে যায়। আহমদ, অনিলা আর আফসানা বাতাসে ভাসছে। অনিলা হঠাৎ হঠাৎ পড়ে যেতে নেয়। এসবে অভ্যস্ত হতে আরো সময় লাগবে তার। আফসানা বকবক করে চলছে, এখন থেকে অনিলাকে কি করতে হবে, কিভাবে চলতে হবে, কি কি খেতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আহমদ বেশ চুপচাপ। সে শুধু কিছুক্ষণ পর পর অনিলার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। ভাইজান, আমরা কিন্তু ওনাকে আর অনিলা নামে ডাকতে পারবো না, দাদাজানের দেওয়া নামেই ডাকতে হবে। আফসানা হাসতে হাসতে আহমদকে বলে, আহমদ বোনের কথায় সায় দেয়। নানাজান কি নাম রেখেছিলেন আমার? বিলকিস। আহমদ খুব খুব নিচু স্বরে বলে।
আপনি কি জানেন বিলকিস কার নাম ছিল? আফসানা অনিলাকে জিজ্ঞেস করে। অনিলা মাথা নাড়ে, সে জানে না। অনিলার পেছন থেকে আহমদ ইশারা করে আফসানাকে, যেন সে এখন চুপ থাকে। অনিলাও আর কিছু বলে না। সে কিছুক্ষণ পর পর আর চোখে আহমদকে দেখে, আর দুজনে চোখাচোখি হলেই অনিলা খুব লজ্জায় পড়ে যায়। আহমদরা প্রাসাদের কাছাকাছি চলে এসেছে, কিন্তু এখন ওরা প্রবেশ করতে পারবে না সেখানে, কারণ অনিলা মানে বিলকিসের চুড়িটা নেই সাথে। খাবরি আসাদের এখানে থাকার কথা। আফসানা কিছুক্ষণ পর দেখলো অনেক দূর থেকে বাতাসের সাথে মিশে কয়েকজন জিন সেবক আসছে। তাদের সাথে আসাদকেও দেখা যাচ্ছে। ভাইজান দেখেন, খাবরি আসাদ আসছে, তার সাথে আরো কজন আছে। আমার তাকিয়ে দেখে যে দুজন জিন সেবক তাকে মুক্ত করেছিল, তারা রাশিদ বেগকে ধরে নিয়ে আসছে। তার ঠোঁট আগুন দিয়ে সেলাই করা, রাগে ফুসফুস করছে সে। অনিলা তাদের দিকে তাকিয়ে আছে। তাদের একজনকে তার অনেক পরিচিত লাগছে। আরে কেয়ারটেকার চাচা, হ্যাঁ আপনি এখানে? অনিলার মুখ হা হয়ে আছে। তারা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই লোকটা হচ্ছে জিন। রাশিদ বেগ অনিলার দিকে জলজল সবুজ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর তখনই অনিলার মনে পড়ে যায় সে একদিন এই জিন লোকটাকে দেখে চোখ দেখেই এত ঘাবড়ে গিয়েছিল। এই কোনো কেয়ারটেকার নয়, এই রাশিদ বেগ, যাকে আমরা আপন চাচাজানের মতো সম্মান করতাম। আর সে আমাদের কত ক্ষতি করতে চেয়েছিল। ভাইজানকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল এই বলছেন। আফসানার কণ্ঠে খুব ঝরে পড়ে। থাক বোন, এখানে আর সময় নষ্ট না করি। আব্বুজান একে কঠিন শাস্তি দেবেন। ঠিক বলেছেন ভাইজান। আফসানা খাবরি আসাদের দিকে তাকায়। সে হাতে সেই চুড়িটা ধরে আছে। আফসানার কথা না বাড়িয়ে চুড়িটা নিয়ে অনিলার হাতে পুড়িয়ে দেয়। অনিলা চুড়ি দুটির দিকে তাকিয়ে থাকে। এত সুন্দর গয়না সে আগে কখনো দেখেনি। অনিলার সামনে বিশাল বড় একটা প্রাসাদ, খুবই সুন্দর দেখতে। প্রতিটা দেয়াল থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। প্রাসাদের সামনে খুব সুন্দর একটা ফুলের বাগান, সেখানে নানা রকম ফুল ফুটে আছে। এসব ফুলের নাম অনিলার জানা নেই। প্রাসাদের বাইরে কিছু ফুটফুটে বাচ্চারা খেলছে, কিন্তু অনিলাকে দেখে সবাই খেলা থামিয়ে তাকিয়ে আছে। অনিলার কেমন যেন ভয় ভয় লাগছে। আপনি ভয় পাবেন না, এখন থেকে এটাই আপনার ঠিকানা। আহমদ অভয় দেয়। অনিলা আহমদের দিকে তাকিয়ে ভাবে, ছেলেটা এত সুন্দর করে কিভাবে কথা বলে। আফসানা প্রাসাদের ভেতরে গেছে আহমদ আর অনিলাকে বাইরে রেখে। খাবরি আসাদ একটা কাচের ঘরে রাশিদ বেগকে বন্দি করে রেখেছে। সোলাইমান বেগ এবং তার ছেলে সালমান বেগ তার বিচার করবেন। অনিলা প্রাসাদের মুখ্য দরজার দিকে তাকিয়ে দেখে সেখানে মানুষ আকৃতির অনেক মহিলার পুরুষ দাঁড়ানো। তাদের মধ্য থেকে দুজন অনিলার দিকে এগিয়ে আসছে। আহমদ এখনো অনিলার পাশে আছে। সুস্বাগতম তোমাকে। তুমি কেমন আছো বিলকিস? তাদের মধ্যে একজন ভীষণ সুন্দরী মহিলা অনিলাকে জড়িয়ে ধরল। তার কাছ থেকে সুন্দর ঘ্রাণ আসছে অনিলার নাকে। অনিলা কিছু না বলে মহিলাটির দিকে তাকিয়ে থাকে। উনি আমাদের দাদি যান, সালাম দিন ওনাকে। আহমদ মুচকি হেসে অনিলাকে ফিসফিসিয়ে বলে। সালাম বিনিময় করে মহিলা দুজন তাকে প্রাসাদের ভেতরে নিয়ে যান। অনিলা বুঝতে পারল এদের একজন নিশ্চয়ই আহমদ আর আফসানার আম্মি যান। প্রাসাদের ভেতরটা অনিলা মুগ্ধ দেখতে থাকে। বিশাল বড় একটা ঝর্ণা এখানে, কিন্তু ঝর্ণা থেকে কোনো পানি পড়ছে না। বিভিন্ন রকমের মণিমুক্তা ঝরে পড়ছে সেখান থেকে। পুরো প্রাসাদ জুড়ে সুন্দর সুন্দর আসবাবপত্র, ভারী ভারী পর্দা, দামি কার্পেট। এক একটা জিনিস থেকে এক একটা জিনিস সুন্দর। অনিলা বুঝতে পারে না সে কি রেখে কি দেখবে। আফসানা অনিলাকে আরেকটি ঘরে নিয়ে যায়। সেখানে বিশাল পালঙ্কের উপর একজন নুরানি চেহারার বৃদ্ধ আছোয়া হয়ে আছেন। উনি আমাদের দাদা যান, আপনি ওনার আদরের নাতনি। ওনার কাছে যান, উনি অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছেন। আফসানা অনিলাকে সোলাইমান বেগের কাছে এগিয়ে দেয়। আহমদ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে তার দাদা জানের সামনে যেতে লজ্জা পাচ্ছে। কাছে এসো আমার আদরের নাতনি। নানা সোলাইমান বেগের কণ্ঠ শুনে অবাক হয়ে যায় অনিলা। বৃদ্ধ বয়সেও এত ভরাট কণ্ঠ। অনিলা তার পাশে যে বসে। সোলাইমান বেগ অনেক কথা বললেন। কিছুক্ষণ পর সালমান বেগও আসেন তার পিতার কাছে। সোলাইমান বেগের কক্ষে এখন প্রায় সবাই আছেন। তিনি একে একে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন অনিলার সাথে। কিন্তু অনিলার মনে তার নিজের পিতামাতার চিন্তা করছে। তারা এখন কোথায় আছে? অনিলার সাথে কি তাদের দেখা হবে না? আফসানা অনেকগুলি খাবার নিয়ে অনিলার সামনে আসে। এখানে মহিলাদের মধ্যে সবাই আছে, কিন্তু অনিলার এখন খেতে ইচ্ছে করছে না। সে অন্য মনস্ক হয়ে বসে আছে। হঠাৎ একজন মহিলার কথা কানে আসে তার। সে বলছে সোলাইমান বেগ নাকি কিছুদিন আগেই পুরো সমাজে ঘোষণা দিয়েছেন অনিলাকে বিয়ে করবে এমন শক্তিশালী জিন পুরুষের জন্য। কিন্তু কেউ নাকি রাজি হচ্ছে না, কারণ সে অর্ধমানব। তাদের সবার মতো তার মাতা পিতা দুজনই জিন নয়। অনিলার কাছে এবার সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যায়। কিন্তু কথাটি কানে আসার পর অনিলার খারাপ লাগে, কারণ সে এখন তার জীবনসঙ্গীর জায়গায় আহমদকে ছাড়া কাউকে দেখতে চায় না। কিন্তু আহমদ কি এমন কিছু ভেবেছে অনিলাকে নিয়ে? অনিলা তার আশেপাশে আহমদকে খোঁজে, কিন্তু সেখানে নেই। অনিলার প্রচুর অভিমান হয় আহমদের উপর।
আহমদ তার দাদা সোলাইমান বেগের পাশে বসে আছে। সালমান বেগও আছেন। রাশিদ বেগের সমস্ত বদকীর্তি বাবা আর দাদার কাছে খুলে বলেছে আহমদ। সোলাইমান বেগ খুব মনে কষ্ট পেলেন এসব শুনে। তিনি ভেবেছিলেন রশিদ বেগ শুধরে গেছে, কিন্তু এখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। তিনি সোলাইমান বেগকে বললেন রাশিদ বেগকে যেন সে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সমাজ প্রধানের পুত্রকে হত্যার চেষ্টা করা গুরুতর অপরাধ, এর কোনো ক্ষমা নেই। সালমান বেগ তার পিতাকে জানালেন চাঁদ পূর্ণ হওয়ার সাথে সাথে রাশিদ বেগের মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করতে হবে, কিন্তু আরও দুটি বিশেষ কাজ এই দিনেই করতে হবে, কারণ অমাবস্যা শুরু হয়ে গেলে জিন সমাজের বিশেষ কার্যক্রমগুলি করা যায় না, একেবারে নিষেধ। সালমান বেগের কথা শুনে তার পিতা চিন্তায় পড়ে গেলেন। এই পূর্ণিমাতে তার একমাত্র নাতি আহমদ বেগ পরবর্তী সমাজ প্রধানের দায়িত্ব নেবে, কিন্তু জিন সমাজের নিয়ম অনুযায়ী সমাজ প্রধানকে বিবাহিত হতে হয়, আর তার নাতনির জন্য এখনো কোনো ক্ষমতাশালী জিন পুরুষ বিয়ের জন্য এগিয়ে আসেনি। সোলাইমান বেগ কি করবেন ভেবে পান না। অনিলাকে একটা আলাদা কক্ষ দেয়া হয়েছে, খুবই সুন্দর তার এই নতুন ঘর। কি নেই এখানে? অনিলা তার ঘরে এসে আরাম করছে, তার চোখে ঘুমি লেগে আছে। কিছু একটা শব্দে অনিলার চোখ খুলে যায়। সে তাকিয়ে দেখে আহমদ তার পালঙ্কের পাশে দাঁড়িয়ে আছে। আহমদ একটি কালো পাঞ্জাবি পরা, মাথায় কালো রঙের পাগড়ি বাঁধা, চোখে হালকা সুরমা লাগানো। তার আহমদকে দেখে অনিলার মনে হচ্ছে সে যুগ যুগ ধরে যেন এই পুরুষটিকে পাওয়ার জন্য অপেক্ষায় ছিল। আহমদ হালকা কাশি দিল। অনিলা নিজের বোকার মতো চেয়ে থাকার কারণে লজ্জা পেয়ে গেল। সে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। এবার তার উচ্চতা অনেকটা আহমদের মতোই। আহমদ মুখ খুলে কিছু বলার জন্য আমি আপনাকে কিছু বলতে চাই। আহমদ কথা বলে অনিলার কক্ষের দরজার দিকে তাকায়, আর সেটা সাথে সাথে বন্ধ হয়ে যায়। আমি আপনাকে তখন থেকে আমার জীবন সঙ্গিনী করতে চাই যখন থেকে আপনার বয়স 40 দিন। আমি আপনাকে ছাড়া কোনো দিন কোনো জিন বা ইনসান মেয়েকে কল্পনাও করিনি। আমি জানি না আপনি আমার ব্যাপারে কি ভাবছেন। এতটুকু বলে আহমদ থেমে গেল। তার মনে হলো কেউ যেন কক্ষের বাইরে থেকে তাদের কথা শুনেছে। অনিলা নিজের দিকে তাকিয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না যাকে সে এতটা চায় সেই ব্যক্তি তার বহু আগে থেকেই তার প্রেমে পড়ে আছে। অনিলার মনটা খুশিতে ভরে যায়। সে আমাদের দিকে তাকায়। আহমদ বড় বড় চোখ করে অনিলার দিকে চেয়ে আছে, কিন্তু অনিলা কিছু বলছে না। কিছু বলছেন না যে? আমাদের কণ্ঠে এবার ভয়েস আভাস পাওয়া যাচ্ছে ভয়ের। সে ভয়ে পাচ্ছে যে অনিলা যদি না করে দেয় আমার ভাবতে হবে এ বিষয়ে। আমি এত দ্রুত কোনো সিদ্ধান্ত নেই না কখনো। অনিলা গম্ভীর ভাব নিয়ে আহমদকে উত্তর দেয়। আমাদের মুখ কালো হয়ে যায়। ঠিক আছে, আপনি সময় নিন। আহমদ মুখ ভার করে ঘর থেকে বেরিয়ে যায়। অনিলা মনে মনে ভীষণ হাসছে। সে নিজে তো আমাদের জীবনসঙ্গী হওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু মেয়েদের কি এত জলদি হ্যাঁ বলে চলে? আহমদ জেনে গেছে তার দাদা সোলাইমান বেগ অনিলার জন্য জিনপাত্র খুঁজছেন এবং তাকেও বিয়ে করাবেন খুব দ্রুত। সব মিলে আমাদের মন খুব খারাপ হয়ে আছে। অনিলা যদি তাকে বিয়ের জন্য রাজি না হয় সে আর কোনোদিন বিয়ে করবে না। আফসানা তার ভাইয়ের কক্ষে আসে। ভাইয়ের মন খারাপের ব্যাপারে জিজ্ঞেস করে। আহমদ বোনকে সব বলে। অনিলার কথা শুনতেই আফসানা হাসিতে ভেঙে পড়ে। সে ভাইকে বোঝায় যে অনিলাও তাকে খুব পছন্দ করে, কিন্তু কোনো মেয়ে এসব ব্যাপারে এত দ্রুত হাঁ বলবে না। সে ভাইকে সান্ত্বনা দেয়। আফসানা ভাইকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাইজান, যদি এমন হয় জিন সমাজ যদি বলে আপনি বিলকিসকে বিয়ে করলে সমাজ প্রধান হিসেবে দায়িত্ব পাবেন না, তখন কি করবেন? অবশ্যই আমি বিলকিসকে বিবাহ করব, কারণ শরীয়তের দিক থেকে তাকে বিয়ে করতে কোনো রকম বাধা নেই। আহমদ সাথে সাথে উত্তর দিল, তাছাড়া আমার সমাজ প্রধান হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি শুধু বিলকিসকে তার পিতামাতার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য সমাজ প্রধান হতে চাই। ইনশাআল্লাহ আমি প্রধান হলেই তাদের কয়েদ থেকে মুক্ত করে দেব। অনিলাকে আর তার মাতা পিতার স্নেহ হতে বঞ্চিত হতে দেব না, বঞ্চিত হতে হবেও না। ভাইয়ের কথা শুনে আফসানার চোখে পানি এসে যায়। যেভাবেই হোক সে তার ভাইয়ের সাথে অনিলার বিবাহ করিয়ে দিবে। আজ ভরা পূর্ণিমা। আমাদের অনিলা সমুদ্রের উপর বেশি বেড়াচ্ছে। তারা দুজনের হাত শক্ত করে ধরে রেখেছে। আজ দুপুরে তাদের বিয়ে হয়ে গেছে। সোলাইমান বেগ প্রথমে রাজি হননি, কিন্তু পরে আফসানা তাকে খুব করে বুঝিয়েছে বিলকিসের জন্য আহমদ বেগের চেয়ে ভালো এবং শক্তিশালী জিন পুরুষ আর কোথাও পাওয়া যাবে না। সোলাইমান বেগ এবং নার্গিস বেগও আর কোনো দ্বিমত পোষণ করেননি। আর আমাদের দাদিজান তো খুব খুশি এই বিয়েতে। রাশিদ বেগের মৃত্যুদণ্ড আরও কয়েকদিন আগেই কার্যকর হয়ে গেছে। তাকে তার বেঈমানির সঠিক শাস্তি দিয়েছেন সালমান বেগ এবং তার পিতা সোলাইমান বেগ। রাশিদ বেগের মৃত্যুর পর আহমদ সমাজ প্রধানের দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব পাওয়ার পর সবার আগে সে তার ফুপু সাবরিন আর তার মানব স্বামী সোয়েবকে কয়েদ থেকে মুক্ত করে। সাবরিন তার কন্যাকে পেয়ে সব দুঃখ কষ্ট ভুলে যায়। সোলাইমান বেগ তার মেয়ে আর মেয়ের জামাইকে তার কাছেই রেখে দেন। অনিলা খিলখিল করে হাসছে। সে আমাদের হাত ছেড়ে ছেড়ে দিয়েই উড়ে উড়ে দূরে চলে যাচ্ছে।
আহমাদ তাকে আবার শক্ত করে ধরে ফেলছে। আহমাদ তাকে দুষ্টুমি করে বলছে, আপনার এত বড় দুঃসাহস, আপনি জিন প্রধানের কয়েদ হতে পালিয়ে যাচ্ছেন। আমাদের এই কথা শুনে অনিলার হাসি আরও বেড়ে গেছে। সে খিলখিল করে হেসে যাচ্ছে। আহমাদ মনে মনে চাচ্ছে তার এই প্রাক্তন প্রতিবেশী যেন সারা জীবন এভাবেই খিলখিল করে হাসতে থাকে। গল্পটা এখানেই শেষ হয়। আমার সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। জিনোপুরীর রহস্যময় গল্প শুনতে নিশিরাত 76 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জন্য কোনো ভৌতিক গল্প বা ঘটনা থাকে, যদি কোনো ঘটনা অস্বাভাবিক এবং ভয়ানক কিছু যেটা আপনাদের আশেপাশে আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে গেছে, এরকম ঘটনা থাকে, আপনার দেখা কিংবা অদেখা কিংবা গল্প ঘটনায়, বা আপনি খুব ভালো লিখতে জানেন, এরকম কোনো ব্যাপার যদি থাকে, তাহলে সেটা ইমেল করে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে পাঠাতে পারেন। আমরা পরবর্তী আয়োজনে আপনাদের এই গল্পটি আমরা শেয়ার করব সবার সাথে।